ছাদে হাঁটছিলাম, হঠাৎ কি যেন একটা দেখলাম। ভয়ে কখনো গা ছমছম করে উঠবে। কালকে রাত্রে বাড়ি জানি কি হয়েছে, আমি খালি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। কখনো শিউরে উঠবে সারা শরীর। একজন এসে ধরে আর সে তখন জানোয়ার হয়ে যায়, কে কে মরতে থাকে সবাই। ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী। স্বাগত সবাইকে কুয়াশার রাতে। আসছে রেডিও FM 89.2, সঙ্গে আছে আমি শারমিন। আর শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজনের শুরুতেই আছে একটি গল্প, যে গল্পটি সত্যজিতের একটি ছোট্ট গল্প থেকে নেওয়া। একজন বন্ধু পাঠিয়েছেন আমাদেরকে অবশ্য। আমরা শুরু করে ফেলি আজকে যে গল্পটি পড়ে শোনাচ্ছি সে তো সেটি, তারপর ফিরে এসে আবারও কথা হবে, ফিরে এসে আমরা অন্য গল্পে চলে যাবো। অর্থাৎ আজকে যে মূল কাহিনী আছে আমাদের কুয়াশা, আজকে একটু আগে ভাগে শুরু করব। মাথায় অনেক রকম উদ্ভট শখ চাপে মানুষের। বললেন তারিণী খুড়ো, কিন্তু আমার যেমন চেপেছে এমন কজনের চাপে আমি ঠিক জানি না। আমরা 5 জন ঘিরে বসেছি খুড়োকে। বাইরে অবিরাম বৃষ্টির শেষে এখন তা বেশ এক পশলা ঝিরঝিরে বৃষ্টিতে রূপ নিয়েছে। আষাঢ় মাস, তার উপর লোডশেডিং। টিম টিম করে 2টো মোমবাতি জ্বলছে। দেয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে। সব মিলিয়ে তারিণী খুড়োর গল্প শোনার জন্য একেবারেই ভালো পরিবেশ। খুড়োর মতে তার গল্পগুলো সবই সত্যি, এ ব্যাপারে গ্যারান্টি দেবার সাধ্য আমার নেই। তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই। আর তারিণী খুড়ো গত 40 বছর ধরে সারা ভারতবর্ষ ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা আমাদেরকে বাবা আগেই বলেছে, কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণই নেই। ন্যাপলা বলেই বসলো, আজ কিন্তু ভূতের মতো আর কোনো গল্পই জমবে না। তারিণী খুড়ো স্কুল মাস্টারদের মতো করে বললেন, ভূত সচরাচর 4 প্রকার হয়। এক অশরীরী আত্মা, যাকে চোখে দেখা যায় না। 2 ছায়ামূর্তি, 3 নিরেট ভূত, দেখলে মনে হবে জ্যান্ত মানুষ, কিন্তু চোখের সামনে ভ্যানিশ করে যাবে। আর 4 নরকঙ্কাল, যদিও সেই কঙ্কাল চলে ফিরে বেড়ায় এবং কথাও বলে। আমার 4 রকম ভূতেরই অভিজ্ঞতা আছে। আজ কোন প্রকার ভূতের গল্প বলবেন আপনি? ন্যাপলা প্রশ্ন করল। সে কথায় কান না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা চুমুক দিয়ে খুড়ো তার গল্প শুরু করলেন। তোরা তো পত্রিকা টত্রিকা পড়িস, নিশ্চয়ই লক্ষ্য করেছিস যে আজকাল এই সময় ডেকান হেরাল্ডের ফাইল ঘাটতে ঘাটতে বছর 7 পুরনো একটা লেখা চোখে পড়ল। লেখক এক সাহেব, নাম রবার্ট ম্যাকার্ডি। লেখার বিষয় হচ্ছে ধুমলগড়ের হান্টিং লজ। ধুমলগড় মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর, চাঁদা থেকে 70 কিলোমিটার পশ্চিমে। চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের একটা অংশে টিলার উপরে রাজা সেই হান্টিং লজ বা শিকারাবাস। দিব্যি আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি। আবার তার খোলা ছাদে বসে জন্তু জানোয়ারও মারা যায়। ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগয়া প্রিয় রাজাদের এরকমই হান্টিং লজ আছে। ম্যাকার্ডি সাহেব এগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন। ধুমলগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি হন্টেড, অর্থাৎ এখানে একটি প্রেতাত্মা বাস করে। ম্যাকার্ডি খবর নিয়ে জানেন ওই হান্টিং লজেই ধুমলগড়ের বড় কুমার অদিত্য নারায়ণের মৃত্যু হয়। ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাইও করে। লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফন্দি ঘুরতে লাগলো। এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে অপঘাত জাতীয় কিছু হয়। খুন, আত্মহত্যা, বাজ পড়ে মরা, মোটর ক্র্যাশে মরা, জলে ডুবে মরা, হিংস্র জানোয়ারের হাতে মরা, এসব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটে মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা, যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না। ডেকান হেরাল্ডের পুরনো ফাইলেই জানতে পারলাম যে 10 বছর আগে ধুমলগড়ের বড় রাজকুমার আদিত্য নারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করার সময় অকস্মাৎ গুলি চুজে গিয়ে মারা যান। অবশ্য মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে, কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না। অপঘাত ঠিকই, আর তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য হবার কিছুই নেই। আমার মনে হলো এই প্রেতাত্মার দেখা পেলে তার একটা সাক্ষাৎকার নিলে কেমন হয়। কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি?
কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি? তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি, এবং সে বাসনা পূর্ণ হলেই কি সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে? আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণানকে বলে 7 দিনের ছুটি নিয়ে ধুমলগড় পাড়ি দিলাম। যারা অন্ধকার ঘরে টেবিলের চারপাশে ঘিরে বসে প্ল্যান সেট করে, তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায়, কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে, যাকে বলে মিডিয়াম। এখানে ভূতকে দেখা যায় না, ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজরুকির অনেক সুযোগ থাকে। প্ল্যান সেটে তাই আমার বিশ্বাস নেই, তবে ভূতে বিশ্বাস আছে, কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরও অনেকবার হয়েছে। ধুমলগড়ে ছোট কুমার প্রতাপ নারায়ণ এখন গদিতে বসেছে, কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছেন বছর 5 হল। বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ায় বাপের সম্পত্তি ও সিংহাসন ছোট কুমারই পেয়েছে। স্টেটের ম্যানেজারকে আগেই চিঠি লিখে আমার আসার কথা জানিয়ে দিয়েছিলাম। ধুমলগড় পৌঁছে ভদ্রলোকের সাথে দেখা করে আমার অভিপ্রায় জানালাম। ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন, একবার রাজার সাথে একটু কথা বলে নেওয়া দরকার। সকলকে হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না। ঈশ্বরী প্রসাদই রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল। রাজার সুসজ্জিত অফিস ঘরে সকালে প্রতাপ নারায়ণের সঙ্গে দেখা করলাম। বয়স 40-এর বেশি হবে না, চারা দেওয়া গোফ, শরীরে চর্বি যেন একটু বেশি, পোশাক একেবারে সাহেবী ধরনের, আর তার সঙ্গে 2 হাতের আংটির বহর কেমন যেন বেমানান। রাজা সাহেব আমার আসার কারণ জিজ্ঞেস করতে অকপটে তাকে সব বলে দিলাম। রাজা শুনে বললেন, এ তোমার খুবই উদ্ভট শখ, তাতে কোনো সন্দেহ নেই, তবে আমায় জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছেন, এটা আমি মোটেও বিশ্বাস করি না। ভূত জিনিসটাতেই আমি বিশ্বাস করি না। আর ভূত থাকলেও সে যে তোমার সাথে কথা বলবে, তোমার প্রশ্নের জবাব দেবে, এমন আশা করাটাও বোধহয় খুব একটা ঠিক হচ্ছে না। আমি তখন ম্যাকার্ডি সাহেবের কথা বললাম। প্রতাপ নারায়ণ বলল, ম্যাকার্ডির ধারণা ভারতবর্ষ হচ্ছে ভূত প্রেতের জীবন। তাকে বলে বোঝাতে পারিনি যে তার এই ধারণা ভুল। পরবাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে নিত। সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনা ভিত্তিক। আমি বললাম, তাও একবার যাচাই করতে ক্ষতি কি? এতদূর যখন এসেছি তখন কোন রকম অনুসন্ধান না করেই ফিরে যাব? আমার গো দেখে প্রতাপ নারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন। রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব প্রায় 1.5 মাইল। পাতলা জঙ্গলের মধ্য দিয়ে সাপের মতন আঁকা বাঁকা রাস্তা দিয়ে সেখানে পৌঁছতে হয়। ঈশ্বরী প্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন। সেটা আমাকে রাত 10টা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে। বিকেলে ঈশ্বরী প্রসাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করলাম। লোকটা অনেকদিন ম্যানেজারি করছে, বয়স 70-এর কাছাকাছি হবে। 2 কুমারকেই সে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে। বলল যে 2 ভাইয়ের স্বভাব চরিত্রে বেশ অমিল থাকলেও তাদের মধ্যে হৃদ্যতা ছিল বেশ। দাদার মৃত্যুতে প্রতাপ নারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। আত্মহত্যার কোনো কারণ ছিল না। ঈশ্বরী প্রসাদ নিজেও খুব আঘাত পেয়েছিলেন। বড় কুমার এভাবে অকস্মাৎ মরবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। শিকারী হিসাবে সে ছিল খুব পাকা। হাত ফসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে, এটা বিশ্বাস করা বড়ই কঠিন। আমি জিজ্ঞেস করলাম, বড় কুমারের মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি? ঈশ্বরী প্রসাদ বললেন, পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেওয়ান তদন্ত করেছিলেন। তার ধারণা এটা অপঘাত মৃত্যু ছাড়া আর কিছুই নয়। কারণ আদিত্য নারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতের তর্জনী বন্দুকের ট্রিগারের সঙ্গে লাগানো ছিল। কাজেই আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব। আসলে কি হয়েছিল তা বলা মুশকিল। বর্তমান রাজা প্রতাপ নারায়ণ কি সেটা স্বীকার করেন? আমি জিজ্ঞাসা করলাম। না, বললেন ঈশ্বরী প্রসাদ। ছোট কুমার চিরকালই একটু আয়েশি প্রকৃতির। খেলাধুলা বা শিকার টিকারে তার ঝোঁক নেই। সে গান বাজনা নিয়েই থাকে। তাকে হান্টিং লজে কখনো যেতে হয় না। রাত্রে লক্ষ্মীবিলাস হোটেলের চাপাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম। সেদিন ছিল পূর্ণিমা। আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে যাবার পথে মাঝে মাঝে চারটাকে আড়াল করছে। 9:45 জিপ এসে গেল। আমি লজের উদ্দেশ্যে রওনা করলাম। মিনিট খানেকের মধ্যেই শহর পেছনে ফেলে জিপটা জঙ্গলের পথ ধরল। তার ঠিক 10 মিনিট পরেই একটা দোতলা বাড়ির গাড়ি বারান্দায় এসে জিপটা থামল।
অর্থাৎ হান্টিং লজে এসে গেছি। বুঝতে পারলাম বাড়ির পিছন দিকের জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে। জিপের ড্রাইভার গুরমিত সিং বলল যে দরকার হলে সে সারা রাত থাকতে পারে। প্রস্তাবটা আমার ভালো লাগলো না। পরিবেশ যত নিরিবিলি হয় ভূতের আবির্ভাবের সম্ভাবনা ততটাই বেড়ে যায়। বললাম, তুমি এখন যাও, কাল সকাল 6টায় এসে আমাকে নিয়ে যেও। জিপ চলে গেল। আমি চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নিলাম। একটা টিলার মাথাটা ছেঁচে সমতল করে তার উপর তৈরি হয়েছে হান্টিং লজ। পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি, বয়স নাকি 150 বছর। 5 ধাপ সিঁড়ি উঠে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে জানালা দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বিছানো এক সুদৃশ্য বৈঠকখানা এসে পড়েছি। চারিদিকে আসবাবে ছড়াছড়ি, দেয়ালে টাঙানো স্টাফ করা বাঘ, ভাল্লুক, হরিণের মাথা। বৈঠকখানার পরে একটা চওড়া বারান্দা, তার ডান দিকে দোতলায় ওঠা সিঁড়ি। আন্দাজ করলাম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাদে পৌঁছানো যাবে। সেখান থেকে বাড়ির পিছনের জঙ্গল দেখা যায়, আর সেখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল। মূর্খের মতো টর্চটাই সাথে আনা হলো না। চাঁদের আলো আছে ঠিকই, কিন্তু সে সব জায়গাতে প্রবেশ করবে কিভাবে? তখন আমার চুরুট খাওয়ার অভ্যাস। দেয়াশলের আলোতেই সিঁড়ি দিয়ে উঠে দোতলাতে পৌঁছালাম। যা ভেবেছিলাম তাই। এক পাশে পশ্চিম দিকে খোলা ছাদ, তার নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালেই সামনে ঢালু জমির ওপারে গভীর জঙ্গল শুরু হয়েছে। একবার মনে হলো যেন বাঘের ডাকও শুনতে পেলাম জঙ্গলের দিক থেকে। ছাদ ছাড়াও একটা বড় ঘর রয়েছে নিচের বৈঠকখানার ঠিক উপরে। এখানে একটা ফরাস পাতা দেখে বুঝলাম যে শিকারীর যদি ঘুম পায় তাই এই ব্যবস্থা। ঘরের দেয়ালে বড় বড় অয়েল পেইন্টিং, তার বেশিরভাগই মনে হলো এই পরিবারের পূর্বপুরুষদের ছবি। ফরাসের পাশে একটা আরাম কেদারা ছাড়া আরো কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে। আমি আরাম কেদারায় বসে একটা চুরুট ধরালাম। পকেট থেকে নোট বই বার করে চেয়ারের হাতলে রাখলাম। শর্ট হ্যান্ড লেখার অভ্যাস আছে, দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস আমার কাছে ছিল, আর সেটা হলো এক ফ্লাস্ক ভর্তি গরম চা। নভেম্বর মাস, বেশ শীত। ফ্লাস্কের ঢাকনায় চা ঢেলে খেয়ে শরীরটাকে একটু গরম করে নিলাম। চিরপ্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয় তবে সেটা মাঝরাতে, অর্থাৎ 12টায়। বাইরে ক্রমে নিস্তব্ধ হয়ে আসছে। তার মধ্যে মাঝে মাঝে শেয়াল গোষ্ঠী কেয়া হুয়া হুয়া বলে সরব হয়ে উঠছে। খবরের কাগজের অফিসে কাজ করে রাত জাগার অভ্যাস হয়ে গেছে, তবে এই পরিবেশ কেমন যেন ঝিম ধরা। তার উপর দরজা জানলা দিয়ে আসা আবছা চাঁদের আলো ঘরটাকে কেমন যেন একটা স্বপ্নময় রাজ্যে পরিণত করেছে। তাই বোধহয় ঘাটটা একটু নুয়ে পড়েছিল। এমন সময় একটা ব্যাপারে সজাগ হয়ে উঠলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে ঘরে একটি নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। আমি ছাদের দরজার দিকে দৃষ্টি ঘোরালাম। দেখলাম সমস্ত দরজা জুড়ে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীর গতিতে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো। মুখ চেনার উপায় নেই, তবে আন্দাজে বোঝা যাচ্ছে যে পরনে শিকারীর পোশাক। তোমার কি প্রয়োজন? ইংরেজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন এলো। আমি কি ধুমলগড়ের বড় কুমারের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আবার সেই গম্ভীর কণ্ঠস্বর। বললাম, আমি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি। কি প্রয়োজনে? আমি একজন সাংবাদিক, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রথম হলো, আপনি কেমন আছেন? উত্তর এলো, মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি। করুন। আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি এই হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না? মোটেও না। আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গিয়েছিল। আমি জানতাম আমার মৃত্যু হবে 7ই অগ্রহায়ণ, আমার 32 বছর বয়সে। আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম। অবশ্য কিভাবে যে মরব সেটা আগে থেকে জানা ছিল না। বলা বাহুল্য, আমি সবকিছুই শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি। এবার প্রশ্ন করলাম, আপনি তাহলে আত্মহত্যা করেননি? উত্তর এলো, না। আমার মৃত্যু হয় অকস্মাৎ, আমার নিজের অসাবধানতা হেতু। আমি বন্দুক সাফ করছিলাম, কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি
প্রেতাত্মার কথা হঠাৎ থেমে গেছে, কারণ তার কথা ছাপিয়ে আরেকটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেছে। মিথ্যা কথা। আমি তো এ আবার কার কণ্ঠস্বর? ঘরে কি কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে? আমার দৃষ্টি আবারও দরজার দিকে ঘুরে গেছে। হ্যাঁ, দরজার মুখে দণ্ডায়মান আরো একটি মূর্তি। যদিও আমি নিজের সাহসের বড়াই করি, কিন্তু যখন দেখলাম এই মূর্তিটি নিরেট নয়, অর্থাৎ সে একটি কঙ্কাল, আর তার পাঁজরের ফাঁক দিয়ে পিছনের আকাশ দেখা যাচ্ছে, তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না। আসলে আগন্তুক একটা নরকঙ্কাল, আর আরো আশ্চর্যের বিষয়, এই কঙ্কালের হাতে একটি বন্দুক। কঙ্কালটা এবার ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তিটার দিকে। এদিকে প্রথম মূর্তিটা ভয়ে পিছিয়ে যেতে লাগলো দেয়ালের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এই ছায়াছবি। মিথ্যে কথা, সজোরে কঙ্কালটি বলে উঠল। আমার মৃত্যু আকস্মিক নয়, আমার অন্য মনস্কতার জন্যও নয়। আমি বন্দুক চালাতাম 13 বছর বয়স থেকে। অতটা অসাবধান আমি হতে পারি না। আমার মন বলছে এই কঙ্কালই আসলে বড় কুমারের প্রেতাত্মা। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে? আমাকে খুন করা হয়েছিল। গর্জিয়ে উঠল কঙ্কাল। সম্পত্তির লোভে, সিংহাসনের লোভে। এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দী দশা থেকে মুক্তি পাচ্ছিলাম না। আজ সেই মুক্তির সুযোগ এসেছে। আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি। পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে, কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। আর আজ সেই অন্যায়ের প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি। ইষ্ট নাম জপ করো প্রতাপ, তোমার অন্তিম কাল উপস্থিত। প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে বেরুবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন। ফরাসের উপর লুটিয়ে পড়ল প্রথম ছায়ামূর্তির নিস্তব্ধ দেহ। সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই কথাটা বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল। আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হল। ইনি ছায়ামূর্তি নন, ইনি রক্ত মাংসের মানুষ, ধুমালগড়ের রাজা প্রতাপ নারায়ণ, যিনি আজ থেকে 10 বছর আগে সম্পত্তির লোভে নিজের দাদা অদিত্য নারায়ণকে খুন করেন এবং সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়ে দিয়েছিলেন। এই খুনের তদন্ত হয়েছিল এবং স্বভাবতই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল, কারণ আমি ছাড়া আর কোন তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে। অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন মাত্র নেই। তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম। আরো একবার সবাইকে স্বাগত। কুয়াশায় সঙ্গে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। একটু আগে যে গল্পটি শুনছিলাম এটি সত্যজিতের লেখা একটি গল্প। অনেকেই নামটি জানতে চেয়েছেন, নামটি জানিয়ে দিচ্ছি, ধুমলগড়ের হান্টিং লজ। গল্পটি অনেকেরই হয়তো পড়া আছে। একজন বন্ধু আমাদেরকে পাঠিয়েছে গল্পটি, তিনি উল্লেখ করে দিয়েছেন সত্যজিতের গল্প এবং আমাদের অনেকেরই জানা এই গল্পটি। আশা করি সেতুর কণ্ঠে শুনে সবার খুব ভালো লেগেছে। এটা অন্যরকম একটা বিষয় ছিল। আর একটু পরে আমরা চলে যাবো বনাঞ্চলে যাচ্ছি। মাত্র কদিন হলো নতুন জায়গাটা পোস্টিং হয়েছে। মীরা বিয়ের পর এই প্রথম শফিকের সাথে শহরের বাইরে কোনো এলাকায় থাকতে যাচ্ছে। তার খুব ভালো লাগছে, সে খুব আনন্দ নিয়ে ব্যাগ গোছাচ্ছে। এই বন বোটানিক্যাল গার্ডেনের মতো কোনো পার্ক নয়, সত্যিকারের জঙ্গলি বন, যেখানে বাঘ ভাল্লুক আছে। তাদের হাতে স্থানীয় লোকজনও মারা যায় শুনেছি। জঙ্গলে গিয়ে থাকতে হলে জঙ্গলের নিয়ম কানুন মানতে হবে, নয়তো জঙ্গল তোমাকে গ্রহণ করবে না। এটা আবার কেমন কথা? ভয় পেলে বুঝি? আমি ভয়টাই পাই না। গুড, কারণ ভয় পাবার মতো অনেক কিছু ওখানে আছে, তাই সাহসী হতে হবে। তুমি মাঝে মাঝে এমন অদ্ভুত করে কথা বলো না। কি মনে হয় থাকতে পারবে তো আমার সাথে? তোমার সাথে আমি যে কোনো জায়গায় থাকতে পারবো। মীরা একটা অদ্ভুত আনন্দ বোধ করে। শফিককে তার বিয়ে করার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। সে শহরের মেয়ে, সারা জীবন বেড়ে উঠেছে শহরের আবহাওয়ায় আর পরিবেশে। অথচ বন জঙ্গলের প্রতি এমন একটা আগ্রহ যে তার মনের ভেতরে চাপা ছিল তা সে নিজেও জানত না।
শহর ছেড়ে গ্রামে গিয়ে থাকতে হবে, এটা শুনলে বেশিরভাগ মেয়েই পছন্দ করবে না। অথচ তার এই ব্যাপারটা ভাবতেই খুব ভালো লাগছে। অদ্ভুত রোমাঞ্চ বলে জেগে উঠছে। তাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি। বিয়ের আগে মীরার আত্মীয়রা অনেকেই আপত্তি করেছিল শফিকের সাথে বিয়েতে, কারণ শফিকের তেমন টাকা পয়সা নেই, মধ্যবিত্ত মানুষ, অনেক কষ্টে পড়াশোনা শেষ করে বন বিভাগের সরকারি চাকরিতে জয়েন করেছে, আর সেটাও খুব বেশি দিন হয়নি। আর অন্যদিকে অনেক টাকা পয়সাওয়ালা পাত্রের প্রস্তাবে তখন এসেছিল মীরার জন্য। কিন্তু কেন যে মীরার এই সহজ সরল সাধারণ ছেলেটাকে এত ভালো লেগে গেল যে অন্য আর কাউকেই বিয়ে করার কথা সে ভাবতেও পারল না। মীরার মনে পড়ে গেল সেই জঙ্গলে আবার ঝুপ করে সন্ধ্যা নেমে যায়। আচ্ছা, আমরা কিভাবে পৌঁছাবো? এই বাসে করে কি গ্রামটায় পৌঁছানো যাবে? আর ওখানকার যাতায়াত ব্যবস্থা কেমন? আরে কোনো চিন্তা করো না, বাসে করে অনেক দূর যাওয়া যাবে। এরপর সেখান থেকে জিপ গাড়ি বা পুরোনো আমলের বেবি ট্যাক্সি নিতে হবে। ওরা একদম বনের পাশের পাড়াটায় নামিয়ে দেয়। আমি সব খোঁজ নিয়েছি, ভয়ের কিছু নেই। আর ওখানে গেলে দেখবে সারাদিন তোমার শুধু হেঁটে বেড়াতে ইচ্ছে করবে। একদম ছোট্ট পাড়া, নিজের দুটা পায়ের চাইতে ভালো যানবাহন আর কি আছে বলো তো? বুঝেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। সন্ধ্যার কিছু আগে দুজনে এসে নামলো একটা মাটির রাস্তার ধারে টং দোকানের পাশে। মনে হচ্ছে এটাই এই এলাকার বাজার। আশেপাশে আরো বেশ কয়েকটা টং দোকান আছে, লোকজনও আছে বেশ কয়েকজন। মীরা তো ভয় পেয়েছিল এই ভেবে যে সেখানে কোনো মানুষেরই হয়তো দেখা পাওয়া যাবে না। দেখলো ব্যাপারটা তেমন নয়। বনের পাশে যে লোকালয় আছে সেখানে অনেক মানুষই থাকে, অনেক আদিবাসী আর বাঙালিও আছে সেখানে। কয়েকজন আগ্রহ নিয়ে এগিয়ে এলো। ওরা বুঝতে পারলো যে শহরের মানুষ এখানে খুব একটা দেখা যায় না, তাই গ্রামের লোকগুলো খুব আগ্রহ নিয়ে ওদেরকে দেখছে। এমন সময় একজন দাড়িওয়ালা পাহারাদার টাইপের লোককে এগিয়ে আসতে দেখা গেল। ওই যে, দেখে মনে হচ্ছে উনি বন বিভাগে। সালাম আলাইকুম স্যার, আমার নাম করিম স্যার, আপনাদের জন্যই অপেক্ষা করতেছিলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। করিম সাহেব, কি করে চিনলেন আমাদের? কি যে কন স্যার, এই জংলা জায়গায় রোজ রোজ কি আপনাদের মতো মানুষ আসে? আমি দূর থেকে দেখাই বুঝতে পারছি স্যার। বাহ, ভালো তো। তা করিম সাহেব, আমাদের কত দূর যেতে হবে এখন? এই তো স্যার, 5 মিনিট হাঁটলেই বন বিভাগের বাংলো আছে। এই বনের মধ্যে বাংলো তৈরি করেছিল কে? মজার ব্যাপার তো। আসলেই মজার ব্যাপার। জানো এখানকার বাংলোটা কত আগের তৈরি? সেই ব্রিটিশ আমলে। আসলে ইংরেজরা এই এলাকায় এটা তৈরি করেছিল, সেটা অনেক ভেঙেচুরে নষ্ট হয়ে গিয়েছিল। বাংলাদেশ সরকার পরে এটাকে সংস্কার করে সরকারি কর্মকর্তাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করতে শুরু করে। তাহলে তো একেবারে প্রাচীন আমলের বাড়ি বলা চলে। তা তো ঠিকই। চিন্তা করেন না ম্যাডাম, আপনাকে একটুও কষ্ট হইব না। অনেক বড় বাড়ি, একেবারে দেখার মতো। না না, ছোট বাড়ি হলেও কোনো সমস্যা ছিল না। ওই তো, ওই যে দেখেন, দেখা যাইতেছে ওই যে টিলার উপরে ওই বাড়িটা। ও বাবা, এত উপরে উঠতে হবে? কিন্তু তো একেবারে পাহাড় দেখা যায়। দারুণ না? আমার তো দারুণ লাগছে। এই যে ম্যাডাম, সিঁড়ি আছে, কোনো কষ্ট হইব না। এসো মীরা। স্যার, এইটা হলো কুলসুম, ওই এলাকারই মাইয়া, ওইখানে কাজ করে। আপনাকে যদি কোনো দরকার হয় পরে বলবেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাংলোটা ভীষণ সুন্দর। শফিক আর মীরা দুজনেই দেখে মুগ্ধ হয়ে গেল। ওরা যখন ঢুকেছে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই ওরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিল। এই গ্রামে এত ভালো রান্না খেতে পাবে এটা ওরা কেউ কল্পনাও করেনি। কুলসুম নামের মেয়েটির রান্নার হাতও অসাধারণ, সেই সাথে ভীষণ বিনয়ী মেয়েটি। যতক্ষণ কথা হলো এর মধ্যে একবারও মেয়েটি চোখ তুলে ওদের দিকে তাকালো না। মীরার কাছে প্রথমে ব্যাপারটা একটু আজব লাগলেও পরে সেটাকে তেমন গুরুত্ব দিল না সে। পরদিন বিকেলের কথা। এরই মধ্যে শফিক অফিসের কাজকর্ম অনেক কিছু বুঝে নিয়েছে। যে কজন লোক ছিল তাদের সাথে পরিচিত হয়েছে। এখানে চোরা কারবারিদের নাকি বেশ উপদ্রব আছে। শুধু তাই নয়,
চিতাবাঘ প্রায় নাকি গরু ছাগল এসব ধরে ছি না। ওমাগো ওটা কি? ওটা কি? কোথায় কি? ওই যে চোখ, ঝোপের ভিতরে চিতাবাঘের চোখ। আমার ভয় করছে, চলো প্লিজ চলো এখান থেকে। আরে আরে হঠাৎ হলো কি? কিছুই তো নেই এখানে। আছে, আমি এক্ষুনি দেখেছি, হঠাৎই গায়েব হয়ে গেল। নিশ্চয়ই চিতাবাঘ, প্লিজ চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হঠাৎই ঘন বন ফুঁড়ে ভোজবাজির মতো উদয় হলো এক বুড়ো। চমকে উঠল একবার দুজনেই। কে এলো? ভালো করে দেখে চিনতে পারলো শফিক। এই বৃদ্ধকে তো সে দেখেছে প্রথম দিন বাজারে। কিরকম জল জলের চোখ, অদ্ভুত এক দৃষ্টিতে সেদিন তাকিয়েছিল তাদের দিকে। তবে কোনো কথা হয়নি সেদিন। এখানকারই বাসিন্দা হবে, সম্ভবত বনের ভেতরে শুকনো কাজ করতে এসেছিল। লোকটার সাথে আলাপ করা উচিত। স্থানীয় লোকদের সাথে ভালো যোগাযোগ রাখার একটা প্রয়োজন আছে। একটা এলাকায় থাকতে হলে সেই এলাকার মানুষের সাথে যত বেশি মিশে যাওয়া যায় ততই ভালো। আজকে সুযোগ পেয়ে আলাপ করার একটা চেষ্টা চালালো শফিক। ওটা কে? লোকটাকে সেদিনও দেখেছি মনে হচ্ছে। সেদিন দোকানগুলোর কাছে দাঁড়িয়ে ছিল না? এই যে চাচা, আপনাকে সেদিন দেখেছিলাম না? কি নাম আপনার? আমার নাম হারুন। সবাই হারুন কাকা কইয়া থাকে। এখানে কি করছেন? কিছু না, এই দিক দিয়ে যাইতেছিলাম আর কি। আপনারা এই সময় এত ভিতরে আইছেন কেন? এই দিকটা ভালো না। কেন, কি আছে এদিকে? অনেক সময় চোরারা একলা পাইলে ধইরা নিতে পারে, আর তাছাড়া উনিও আইতে পারে। উনিও মানে? স্যার, আপনি আসছেন এই এলাকায়, আস্তে ধীরে সবই জানবেন। বন জঙ্গল এলাকা তো, জঙ্গলের ভিতরে প্রাণীর ক্ষমতা একটু বেশি। কিছু জিনিস আছে এইখানে যাদের চটানো যায় না। আমরা এইখানে বড় হয়েছি, আমরা দেখছি, তাই মানে আপনারা শহরের মানুষ, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, সন্ধ্যার পরে আর বনের ভিতরে একা না ঘুরাই ভালো। বাঘ ভাল্লুক ছাড়াও আর অন্য প্রাণী আছে এনে, যারা যখন যেমন খুশি করে দিতে পারে। সেটা কি করে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। হারুনের কথা হেসেই উড়িয়ে দেয় শফিক। সব গ্রাম এলাকায় এ ধরনের কিছু উপকথা প্রচলিত থাকে, এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। সে বন বিভাগের লোক, তার কাজই হচ্ছে বন পাহারা দেয়া। সন্ধ্যার পর বনে চোরাকারবারিদের দল নামে, কাজে তাকে তো যেতে হবেই। এই হারুন নামের লোকটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তার আচার আচরণ বেশ সন্দেহজনক। চোখগুলো এত চঞ্চলে কেন লোকটা? এদিকে মীরা যেন আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে এসব শুনে। সে কি এসব কথা বিশ্বাস করে ফেলেছে নাকি? তাড়াতাড়ি মীরাকে নিয়ে ঘরে ফিরল শফিক। এই এলাকায় তাদের অনেক দিন থাকতে হবে। প্রথমেই মীরার মনে একটা ভয় ঢুকে গেলে সেটা কঠিন হয়ে যাবে। কিন্তু মীরা যেন কথাগুলো ভুলতেই পারছে না। এক মনে চুপ হয়ে কি যেন ভাবছে তখন থেকে। মীরার সাথে একটু গল্প করে তাকে সহজ করার চেষ্টা করলো শফিক। ভয় পেয়েছো মীরা? একটু একটু। লোকটা যেন কেমন। আসলে গ্রামের লোক তো, এদের মনে হয় কত রকমের কুসংস্কার। হতে পারে, কিন্তু আমার মনে হলো লোকটা কি যেন একটা লুকোচ্ছে। সে যেন সবকিছু বলেও কিছু কিছু ব্যাপার বলছে না। এমনও হতে পারে যে শুধু একটু ভয় দেখানোর চেষ্টা করছিল। কেন জানি না, আমার ভালো লাগছে না। আমি কিছু একটা দেখেছি। এত দুশ্চিন্তা করো না তো। ঘরের কাছাকাছি আসতেই
শফিক লক্ষ্য করে বন বিভাগের কর্মচারী করিম উদ্বিগ্ন মুখে বাইরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কোনো বড় রকমের ঝামেলা হয়েছে। করিম তার জন্য অপেক্ষা করছিল। মীরাকে পুরো ব্যাপারটা খুলে বলল শফিক। শুনে মীরা বেশ ভয় পেয়ে গেল, কিন্তু শফিকের কাজটাই এমন। সরকারি কাজে তো কোনো গাফেলতি দেয়া চলবে না। শফিক তাকে বারবার বুঝিয়ে সাবধানে থাকতে বলল। এছাড়া কাজের মেয়েটা থাকবে মীরার সাথে, ভয় পাবার কিছুই নেই। শফিক সবকিছু বুঝিয়ে দিয়ে বাইরে বের হয়ে গেল। তার সাথে যথেষ্ট লোকজন আছে। এছাড়া স্থানীয় দু একজন যুবককেও নেওয়া হয়েছে সাহায্যের জন্য। এর মধ্যে একজন হচ্ছে তাহির। তাহির ভীষণ শক্তিশালী আর সাহসী একজন যুবক। গ্রামের সবাই যেন তাকে একটু ভয়ও করে, আর তার কথাবার্তাও বেশ অদ্ভুত রকমের। মনে হয় যেন পৃথিবীর কোনো কিছুকেই সে পরোয়া করে না। তো সেদিন রাতে তেমন কিছুই হলো না। মাঝরাত্রির দিকে হঠাৎ করে একবার চারপাশটা কেমন যেন শুনশান হয়ে গেল। সাথে থাকা মানুষগুলো খুব ভয় পেতে লাগলো কেন যেন। তাহের একবার লাফ দিয়ে উঠে ছুটে দেখতে চাইছিল কি হচ্ছে। কয়েকজন জোর করে তাকে টেনে আটকে রাখল, কিন্তু কিছুই ঘটেনি। আধ ঘন্টা পরেই আবার সব ঠিক হয়ে গেল। ভোরের দিকে বাড়ি ফিরল শফিক। ফিরেই টের পেল কিছু যেন একটা গন্ডগোল হয়েছে। ঘরটোর কেমন এলোমেলো অগোছালো লাগছে। তারপর হঠাৎ দেখলো কুলসুম দৌড়ে আসছে। কুলসুম, কি হয়েছে? এরকম করছো কেন? স্যার স্যার, কালকে রাত্রে বাড়ি জানি কি হয়েছে, আমি খালি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। বলো কি? মীরা কোথায়? ঘরে বিছানায় ঘুমাইতেছে। মীরা, জেগে আছো? কি কি হয়েছিল? কই কিছু না, রাত্রে একটু ভয় পেয়েছিলাম, আর কিছু না। কিভাবে ভয় পেলে? আমি ছাদে হাঁটছিলাম, হঠাৎ হঠাৎ কি যেন একটা দেখলাম। কি কি দেখলে? কিছু না, চোখের ভুল। মনে হলো মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। বাদুর টাদুর বা পেঁচা? না না, বিশাল বড়, এত ছোট না। আমার গায়ে কেমন একটা ধাক্কা লাগলো, আর নাকে একটা বাজে দুর্গন্ধ পেলাম। তারপর আর কিছু মনে নেই। মনে হয় ক্লান্ত ছিলাম বলে দুঃস্বপ্ন দেখেছি। আমি ঠিক আছি। একটু ভয় পেয়ে গেলেও শেষ পর্যন্ত শফিক সামলে নিল ব্যাপারটা। এর পরেও কয়েকটা দিন ভালোভাবেই কেটে গেল। তেমন কোনো গন্ডগোলের খবর আর পাওয়া যায়নি। বনের গাছগাছালির দিকে খেয়াল রাখার জন্য নিয়মিত টহলের ব্যবস্থাও করেছে শফিক। সে নিজেও প্রায় ঘুরে বেড়ায় বনের মধ্যে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই একটা অন্যরকম সমস্যার মুখোমুখি হল সে। এবারেও চুরি, কিন্তু বনের গাছ বা কাঠ নয়, আস্ত মানুষ। একটা কিশোর ছেলে গায়েব হয়ে গেছে। এই কয়েকদিন আগেই হারিয়েছিল দুটো গরু। সবাই বলা বলি করেছে যে বাঘই নিয়ে গেছে। উদ্বিগ্ন হয়ে উঠেছিল শফিকও। আর এবার কিনা একেবারে মানুষ। শফিক বুঝতে পারল এসবের সাথে চোরা কারবারিরা যুক্ত। এদেরকে এবার ধরতেই হবে। সে বনের ভেতরে জোরদার পাহারা বসাবার ব্যবস্থা করল, কিন্তু কিছুতেই বুঝতে পারল না চোরা কারবারিরা মানুষ নিয়ে যাবে কেন। অপহরণের পরে কি মুক্তিপণ চাইবে? কিন্তু এখানকার লোক এত গরিব যে তাদের কাছে মুক্তিপণ চাওয়াটা একটা হাস্যকর ব্যাপার। নাকি আসলেই বাঘে ধরে নিয়ে গেল? কিন্তু তাহলেও তো সেটার একটা চিহ্ন পাওয়া যাবে নাকি? মাসখানেকের মধ্যে এলাকার পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠল। একে একে চুরি হতে শুরু করলো, গরু, ছাগল, মানুষ পর্যন্ত। প্রচন্ড আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামের প্রতিটা মানুষের মনে। প্রতি রাতে কিছু না কিছু ঘটবেই। অনেক চেষ্টা করেও শফিক বুঝতে পারছে না এটা কার বা কিসের কাজ। সেদিন বিকেলে নিজের অফিসে বসে কাজ করছে শফিক। তার মন খুব খারাপ। এমন সময় হঠাৎ কই যান আপনাকে? আমি একটু কথা বলতে চাই। আরে না না, আরে এভাবে যাওয়া যাইব না তো।
এই কি হয়েছে করিম? কিছু না স্যার, ওই কোনো পাগল ছাগল হইব হয়তো, ভিতরে ঢুকতে চাই। আসতে দাও তো। স্যার আহা, কাঁদবেন না, কি হয়েছে বলুন। আমি জানি স্যার, আমি জানি কে করছে এসব চুরি আর খুন। খুন? সে মানুষ না, কিন্তু মানুষের বেশ হইলে থাকে। আমার একটা মাত্র পোলা নিয়ে গেছে শয়তান। সে একটা জানোয়ার, অভিশপ্ত জানোয়ার। আমার পোলা। কার কথা বলছেন আপনি? একটু খুলে বলবেন সব, আমি তো কিছুই বুঝতে পারছি না। না 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 না, সে সবাইই মেরে ফেলবো। অনেক বছর পর পর এইরকম অভিশাপ নিয়ে নাইমা আসে জঙ্গলের উপরে। একজন সে ধরে, আর সে তখন জানোয়ার হয়ে যায়। একে একে মরতে থাকে সবাই। স্যার, আমরা সবাই মরে যাবো, সে কাউরেই ছাড়বো না। এসবের মানে কি? কথাগুলো ভীষণ রকম নাড়িয়ে দিয়ে গেছে শফিককে। কিসের অভিশাপ, কার উপর নেমে এসেছে? তার মনে হলো ছেলের শোকে লোকটি আসলে পাগল হয়ে গেছে। কান্নাকাটি করে বেশি পাগলামি করতে থাকায় পরে করিম তাকে বের করে নিয়ে যায়, কিন্তু খটকাটা মনে লেগেই থাকলো। এরপর একদিনের কথা, সন্ধ্যার পরে পাহারা ঠিক মতো দেয়া হচ্ছে কিনা সেটা বুঝতে শফিক নিজেই বের হয়ে গেল। তার সাথে করিম ছিল। মোড়টা ঘুরে বনের দিকে যেতেই সে একটা কিছু দেখল। অদ্ভুত একটা কিছু লাফ দিয়ে বনের ভেতরে ঢুকে গেল। কোনো বাঘ বা বাঘ জাতীয় প্রাণী নয়, আসলে কোনো পরিচিত প্রাণীর মতোই নয়। জিনিসটা কি তা ভালো করে বোঝার আগে গায়েব হয়ে গেল, কিন্তু শফিক এক মুহূর্তের জন্য সেটা দেখে ফেলল। বিভৎস ধরনের কিছু একটা। শফিক জীবনে কখনো এমন ভয়ঙ্কর কিছু দেখেনি। সারা গা ভর্তি কুচকুচে লোম। মুখটা দেখতে পায়নি শফিক, কিন্তু শরীরের গঠন দেখেছে। প্রাণীটা অনেক লম্বা, বানর কিংবা এই জাতীয় কিছু হবার প্রশ্নই ওঠে না। জঙ্গলের প্রাণী, হাতটা এমন ভাবে মুঠো করা যেন একটা মানুষ, আর সেই মুঠোতে ধরা ছিল একটা থলে। বাঘ ভাল্লুক কি হাতে থলে নিয়ে ঘোরাফেরা করতে পারে নাকি? না, মোটেই না। হয় সে ভুল দেখেছে, অথবা বুড়োদের কাছ থেকে সে যা শুনেছিল তা কি সত্যি? তাহলে কি কোন ছদ্মবেশী অলৌকিক প্রাণী ঘুরে বেড়ায় এই জঙ্গলে, যে যখন যেমন খুশি রূপ নিতে পারে? সেই দিন সেই লোকটা বলেছিল, হ্যাঁ সেই লোকটা বলেছিল অভিশাপ নেমে আসতে পারে যে কোনো সময় যে কারো ওপর। সে আসলে ঠিক কি বলতে চেয়েছিল? বুড়ো হারুনকে কেমন সন্দেহজনক লাগে তার কাছে। চোখ দুটো কেমন, দেখলে ভয় হয়। নাকি নাকি স্থানীয় যুবক তাহের? ছেলেটা এত সব কথা জানলো কোথায়? আচ্ছা, কোনো মেয়েও তো হতে পারে। কুলসুমের আচার আচরণও কেমন যেন অস্বাভাবিক মনে হয়েছে তার কাছে। কখনো চোখ তুলে তাকায় না, বেশি কথা বলে না। আচ্ছা, কি হাস্যকর ব্যাপার, সেসব কি ভাবছে? সেও কি এসব কুসংস্কার বিশ্বাস করতে শুরু করেছে? কিন্তু নিজের চোখে যেটা দেখেছে সেটাই বা অস্বীকার করবে কেমন করে? আরো একটা বাচ্চা চুরি করে নিয়ে গেছে প্রাণীটা। দিন রাত এইসব নিয়ে পড়ে থাকতে শুরু করলো শফিক। এই রহস্য যেভাবেই হোক তাকে ভেদ করতেই হবে। মীরাকে একদমই সময় দেয়া হচ্ছে না, কিন্তু মীরার মেয়েটা খুবই ভালো, কখনো এটা নিয়ে এতটুকু অভিযোগ করে না। সেদিন রাতের পর আর ভয় পাবার মতো তেমন কোনো ঘটনাও ঘটেনি বাসায়। মীরার ভয়টাও বোধহয় আস্তে আস্তে কেটে গেছে। এখন সেই পরিবেশের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছে। এসব কথা ভাবতে ভাবতে শফিক ঠিক করলো কয়েকটা নির্দিষ্ট জায়গায় পাহারা বসানো। যেহেতু গ্রামের লোকজনের ক্ষতি হচ্ছে বেশি, তাই বাচ্চা ছেলেদের উপরে বিশেষ করে একটা লক্ষ্য রাখার নির্দেশ দিল শফিক। আরো কদিন পরের কথা,
গভীর রাত, বিশাল বড় একটা চাঁদ উঠেছে, এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে চারপাশে। জঙ্গলের রাত এমন ভয়ঙ্কর সুন্দর আগে কখনো দেখেনি শফিক, কিন্তু কেন যেন এই সৌন্দর্য দেখে আজ তার গায়ে কাঁটা দিতে লাগলো। কি যেন একটা অস্বাভাবিক আছে এই রাতে। হঠাৎ হঠাৎ একটা তীব্র চিৎকারে লাফিয়ে উঠল সে। দৌড়ি করে বেরিয়ে এসেছে সবাই। গ্রামের সবাইও চিৎকারটা শুনেছে। সবাই ছুটে গেল যেদিক থেকে চিৎকারটা ভেসে এসেছে সেই দিকে। শফিকও হতভম্ব হয়ে পৌঁছে গেল সেখানে। তাহের মাটিতে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়, রক্তে ভেসে যাচ্ছে মাটি। ওই প্রাণীটা হামলা করেছিল তার উপর, আর দুঃসাহসী তাহের তার সাথে লড়াই করতে গেছে। আঙুল দিয়ে জঙ্গলের একটা দিকে ইশারা করলো তাহের। তারপর আর কিচ্ছু বলতে পারল না। কোনো কিছু বলার আগেই সবার চোখের সামনে মৃত্যু হলো তাহেরের। নিজের বন্দুকটায় গুলি ভরে নিল শফিক। এরপর খুব আস্তে আস্তে পা টিপে টিপে বেরিয়ে পড়ল। মাথার ভেতরে তার জেদ চেপে গেছে, হয় সে আজ মরবে নয়তো মারবে। রাত শুনশান, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক। কি যেন একটা মোহে অন্ধের মতো এগিয়ে যাচ্ছে সে। যেতে যেতে হঠাৎ জঙ্গলের মাঝে একটা খোলা জায়গায় এসে পড়ল সে। ঝোপের মধ্যে সরসর শব্দ হচ্ছিল, কিছু একটা তাকে অনুসরণ করছিল। কোনো কিছু না ভেবে বন্দুক তুলে গুলি করলো শফিক সেই দিকে। তারপর গগন বিদারে চিৎকার ছড়িয়ে পড়ল। শফিক ছুটে গেল সেখানে। তার চোখে পড়লো একটা শরীর, যন্ত্রণায় মোচড়াচ্ছে। বিশাল একটা শরীর। দেখতে দেখতে শরীরটা কুঁচকে ছোট হয়ে আসতে লাগলো। আর হতভম্ব শফিক চোখের সামনে দেখতে পেল তার স্ত্রী মীরাকে। এ কি মীরা? মীরা তুমি? আমাকে মাফ করো শফিক, অভিশাপ নেমে এসেছিল আমার উপর। আমি বাঁচতে পারিনি। আমি সেই প্রথম রাতে যেদিন তুমি ছিলে না, সেদিনই আমার সাথে ঘটেছিল এই ভয়ানক ঘটনা। আমি আর মানুষ ছিলাম না শফিক। মীরা, মীরা, মীরা। কি করে এমন ঘটনা ঘটলো জানে না শফিক। কি ঘটেছিল সেদিন মীরার সাথে? কোন সেই অভিশাপ যা নেমে আসে পৃথিবীর উপর, মানুষকে বানিয়ে দেয় জানোয়ার? কিছুই বুঝতে পারে না শফিক। তবে যতদিন না বুঝতে পারবে ততদিন এই জঙ্গল ছেড়ে কোথাও নড়বে না সে। এই রহস্য সে একদিন না একদিন ভেদ করবেই। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার প্রথম মূল কাহিনীটি। আশা করি আজকের অনেকেই হয়তো প্রেডিকশন করে ফেলেছেন, ইতিমধ্যে আগেই করে ফেলেছিলেন। তা আমাকে লিখতে পারেন। আমরা শেষে দেখলাম যে আসলে সে অদ্ভুত জন্তু হতে পারে, সেটা ওয়্যারউলফ বা কোনো কিছু, যেটা মীরাকে যেদিন রাতে অ্যাটাক করেছিল তারপরেই মীরা আসলে সেদিনই মারা গেছিল। কিন্তু বেঁচে ছিল রিমার আত্মা, বেঁচে ছিল না, রিমার হয়তো অন্য কোনো শরীরের উপর মীরার আত্মা ভর করেছিল এবং শফিকের গুলিতেই মারা যায়। সে অশরীরী জিনিসটি হতে পারে, সেটা ওয়্যারউলফ যেটা বলছিলাম। সেরকম একেবারে কুয়াশার গল্প তো পুরোপুরি কখনই আমরা রহস্যটা সেভাবে ভেদ করি না, সবসময়ই সেরকম করছে। দু এক সময় গল্প হয়তো শেষ করে একেবারে পুরোটা বলে দিই। এখানে কিন্তু আসল মজা গল্পের। তো যে এই গল্পটা নিয়ে কোনো প্রেডিকশন থাকে প্লিজ আমাকে লিখে পাঠান। আমি বলেও দিয়েছি যদিও, তারপরেও আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে। আপনারা কি আসলে বুঝতে পেরেছিলেন যে মীরাই এই কাণ্ডগুলি ঘটিয়েছিল? আগে হয়তো কেউ একটা ছিল, কারণ আমরা জানি ওয়্যারউলফ সাধারণত যাকে অ্যাটাক করে পরবর্তীতে সে ওয়্যারউলফ হয়ে যায়। তা আমার মনে হচ্ছে সেই ধরনেরই কিছু। দেখি বাকিরা কি লিখে পাঠায় আমাকে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাব আমাদের
আরেকটি গল্পে কুয়াশার, অর্থাৎ কুয়াশার দ্বিতীয় কাহিনীতে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি স্ক্রিপ্টটি তৈরি করেছে এবং যে কলাকুশলে অংশগ্রহণ করেছে অভিনয় অংশে এবং সাউন্ডে কি ছিল সবকিছু। এবারের গল্প এবং স্ক্রিপ্ট তৈরি করেছে সিফাত মাহমুদ, নাট্যাংশ পরিচালনায় ছিলেন যথারীতি সাকি ফারজানা, সাউন্ডে খালিদ, অভিনয় করেছে কুমকুম, মঞ্জু, কাফি, সাকি, খালিদ এবং জাহিদ। রহস্য ভয়ের আয়োজন চলছে কুয়াশা এবং সঙ্গে আছে আমি শারমিন। আমাদের প্রথম গল্পটি খুবই চমৎকার একটি গল্প ছিল, অনেকে লিখে পাঠিয়েছে, শেষ হয়ে গেছে একটু আগে। এখন আমরা চলে যাব পরে আরেকটি, অর্থাৎ দ্বিতীয় কাহিনীতে। আজকে হাতে বেশ সময় পাওয়া গেছে এবং অনেক বন্ধুরা কিন্তু অনেক আমাদের আগে প্রচার করা অনেক গল্প শুনতে চান। যেহেতু আজকে সময় রয়ে গেছে, যেহেতু প্রথম গল্পটা ছোট ছিল আজকে, তাই চিন্তা করলাম যে আরেকটি কাহিনী নয় কেন, এবং সেটা অবশ্যই কুয়াশায় প্রচার হওয়া আগের পুরনো একটি কাহিনী। কিন্তু এই কাহিনীটা কিন্তু অনেক আগে, অর্থাৎ কুয়াশা শুরুর দিকে একটি এপিসোড ছিল, যেটার কাহিনীটা খুবই দারুণ, দুর্দান্ত একটি কাহিনী এবং আশা করি সবার খুব ভালো লাগবে। এটি একটি একজন শ্রোতা আমাদেরকে পাঠিয়েছিল, লিখে পাঠিয়েছিল। সম্ভবত তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে, আমি চেষ্টা করব মনে করতে। 10ম শ্রেণীর ছাত্র। খুবই চমৎকার একটি গল্প, যেটি স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদি, অর্থাৎ তারই দুটি তৈরি করা স্ক্রিপ্টের কাহিনী আমরা আজকে প্রচার করছি। তো আমরা শুরু করে ফেলি, দেরি না করে, পরে ফিরে এসে অনেক কথা হবে। তো প্রথম পর্ব শুনবো এখন। আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র জাকির হোসেন। তার বয়স 35, দেখতে সুপুরুষ, স্ত্রীকে নিয়ে থাকেন ধানমন্ডির এক অ্যাপার্টমেন্টে। জাকির সাহেব একজন সচ্ছল ব্যবসায়ী। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত জাকির সাহেব কারো সাথে পাচে থাকেন না। স্ত্রী শায়লাকে নিয়ে তার জীবন খুব সুখেই কাটছিল। সংসারে মাত্র 2টি মানুষ, ছেলে মেয়ে নেই তাদের। জাকির সাহেবের মা কয়েক মাস হলো মারা গেছেন। তারপর থেকেই ধানমন্ডির এই বাড়িটিতে কেমন যেন একটা নিস্তব্ধতা নেমে এসেছে। জাকির সাহেব এমনিতেই কম কথা বলেন। মায়ের মৃত্যুটা তাকে যে কতটা ছুঁয়ে গেছে বাইরে থেকে বোঝা না গেলেও তার স্ত্রী সেটা বুঝতে পারেন। শায়লা বুঝতে পারে কোথায় যেন একটা তাল কেটে গেছে। স্বামীকে খুব ভালোবাসে শায়লা, তাই নানাভাবে স্বামীর মন ভালো করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেন না তিনি। জাকির সাহেবও তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন, স্ত্রীর কোনো চাওয়াকে কখনোই অপূর্ণ রাখেননি। কিন্তু তিনি অফিসে গেলে বাড়িতে যে শূন্যতাটা তৈরি হয়, তার জন্য কি করা যায় তিনি সেটা ভেবে পাচ্ছিলেন না। তো এমনি ভাবে দিন কাটছিল তাদের। এমন সময় একদিন এই যে নাও তোমার চা। থ্যাঙ্কস। তুমি খাবে না? এই তো নিচ্ছি। আচ্ছা, তো তাড়াহুড়ো করে খাচ্ছ কেন? অফিসে যাবার কি খুব তাড়া বেশি তোমার? কই না তো, তাড়াহুড়া কই করলাম। শোনো, ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। তোমাকে একটু This track was downloaded from FusionBD.com. সময় হবে? অবশ্যই সময় আছে, দরকার হলে একটু দেরি করে না হয় অফিস যাব। বলো না কি কথা। একটা খুশির খবর আছে। খুশির খবর? কি বলো তো? তুমি বাবা হতে চলেছো আর আমি মা। শায়লা, সত্যি বলছো? আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি খুশি হচ্ছো? আমি যে কতটা খুশি হচ্ছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাদের ঘরটা আর খালি খালি লাগবে না এখন, তাই না? ঠিক কথা। আমি অনেক অনেক খেলনা কিনে আনবো। কিন্তু শায়লা, দুশ্চিন্তা হচ্ছে এখন আমার। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? এই যে আমি অফিসে চলে যাই, এরপর সারাদিন তোমাকে একা থাকতে হয়। এখন এই অবস্থায় তোমার আরো বেশি যত্ন দরকার। তোমাকে দেখাশোনা করার একটা মানুষ যদি থাকতো, তাও তো নেই। আর কিছু না হলেও বাড়িতে একটা মানুষ থাকলে আমি ভরসা পেতাম। ওহো, তুমি চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। শোনো, তার সুখের দিনগুলো পরিণত হবে এক দুঃস্বপ্নে। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়িতে ফিরছেন জাকির সাহেব। শান্তা সেদিন একটু আগেই নিজের বাসায় চলে গেছে। শায়লাও একটু বাইরে বের হয়েছিলেন, সেটা জাকির সাহেব জানতেন।
জাকির সাহেব সেদিন বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। সোফায় বসে একটু রিল্যাক্স করে তারপরে গেলেন গোসল সারতে। সারা দিনের ক্লান্তিগুলোকে ঝর্ণার পানিতে ধুয়ে তিনি যখন ঘরে ঢুকলেন, ঠিক তখনই ব্যাপারটা তার নজরে পড়ল। তার বিছানার উপর একটা লাল রঙের পুতুল পড়ে আছে বললে ভুল হবে। দেয়ালে হেলান দিয়ে রাখার জন্য মনে হচ্ছে যেন পুতুলটা বসে আছে আর স্থির চোখ দিয়ে তাকিয়ে আছে জাকির সাহেবের দিকে। পুতুলটার মুখ হাসি হাসি। একটা পুতুলের হাসি দেখতে যেমন কিউট হওয়া উচিত, মোটেই তেমন না। হাসিটা দেখতে মোটেই ভালো লাগছে না। দেখলে মনে হচ্ছে যেন তাচ্ছিল্যের হাসি হাসছে পুতুলটা। জাকির সাহেব প্রচন্ড বিরক্ত হলেন। বিছানার উপর এটা আবার কোত্থেকে এলো? হাত বাড়িয়ে পুতুলটাকে তুলে নিতে যাবেন, হঠাৎ ঝনঝন করে অনেকগুলো প্রচন্ড শব্দ শুনে তিনি চমকে উঠলেন। ভয় পেয়ে দৌড়ে বের হয়ে গেলেন তিনি। খাবার ঘরে অনেকগুলো প্লেট মাটিতে পড়ে আছে, বেশিরভাগই ভেঙে চুরমার। আর তার পাশেই বোকার মতো দাঁড়িয়ে আছে শায়লা, মুখ সাদা হয়ে আছে তার ভয়। জাকির সাহেব কিছুই বুঝতে পারলেন না কি হচ্ছে। ব্যাপারটা কি? কি হচ্ছে? আমি কিছুই জানি না, এইমাত্র তো বাসায় ফিরলাম। প্লেটগুলো এভাবে ভাঙলো কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। গেট খুলে ভেতরে ঢুকছিলাম, এমন সময় প্রচন্ড শব্দ শুনে ভয় পেয়ে দৌড়ে এসে দেখি এই অবস্থা। আমি তো ভেবেছি তুমি কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়েছো। আশ্চর্য, তুমিও জানো না, আমিও কিছু দেখিনি। প্লেটগুলো নিচে পড়লো কি করে? আবার বেড়াল টেরাল ঢুকলো নাকি ঘরে? এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বেড়াল আসবে কোত্থেকে? কি জানি। তাহলে কি ইঁদুর? দূর, তুমি যে কি বলো না, ইঁদুরের গায়ে কি এত শক্তি প্লেট ফেলে দিবে? তাহলে আর কি হতে পারে? আজব তো। আচ্ছা বাদ দাও, এখন আর দুশ্চিন্তা করে কি হবে। আমি কাঁচের টুকরোগুলো সরিয়ে নিচ্ছি। তোমার করতে হবে না, আমি পারবো। বললাম তো না, তোমার এই শরীরে এসব করা ঠিক না। তাছাড়া কাঁচে লেগে পা কেটে যেতে পারে। আমি করছি। আচ্ছা শোনো, আমাদের ঘরে দেখলাম একটা পুতুল রাখা, ওটা কোত্থেকে এলো? তুমি কি এখনই পুতুল টুতুল কিনে ফেলছো নাকি? পুতুল আমাদের ঘরে? কই না তো। আমি অবশ্য টুকটাক অনেক কিছুই কিনেছি, কিন্তু কোনো পুতুল তো এখনো কেনা হয়নি। তাহলে ঘরে পুতুল এলো কোত্থেকে? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, শান্তার পুতুল না তো? এত বড় মেয়ে পুতুল খেলে? কি যে তুমি বলো। কই দেখি, কোথায়, কেমন পুতুল দেখি? চলো দেখাচ্ছি, আমার সাথে আসো। ওই যে দেখো আমার। আরে পুতুলটা গেল কোথায়? একটু আগেও তো এখানে দেখলাম। উফ, তুমি না কি দেখতে কি দেখেছো? কিন্তু না, আমার স্পষ্ট মনে আছে এখানেই বসেছিল লাল পুতুলটা। কি করে এত বড় ভুল হয়? শোনো, আমার মনে হচ্ছে তুমি খুব টায়ার্ড, একটু রেস্ট নাও এবার। এসব চিন্তা বাদ দাও। কিন্তু উফ, বললাম তো পরে দেখা যাবে, এখন তুমি একটু রেস্ট নাও না। আচ্ছা ঠিক আছে। আশ্চর্য হয়ে গেলেন জাকির সাহেব। তার স্পষ্ট মনে আছে একটা লাল পুতুল দেখেছেন তিনি, খাটের উপর বসেছিল হাসি হাসি মুখ করে, অথচ কয়েক মিনিটের মধ্যে গায়েব হয়ে গেল কি করে? আবার খাটের নিচে পড়ে টরে গেল নাকি? কিন্তু পুতুল তো আর নিজে নিজে নড়াচড়া করতে পারে না, খালি ঘরে ওটা নিচে পড়বি বা কেমন করে শুধু শুধু? হয়তো তিনি সত্যি ভুল দেখছেন। অফিস থেকে টায়ার্ড অবস্থায় এসে হয়তো একটা কোনো বিভ্রান্তি হয়েছে তার, এমনও তো হতে পারে। না, এসব নিয়ে ভাবতে গিয়ে শুধু শুধু আরো দুশ্চিন্তা মাথায় আসছে। জাকির সাহেব বুঝতে পারছেন একটা পুতুল নিয়ে এত টেনশন করবার কিচ্ছু নেই, তো কেন যেন একটা অস্বস্তি লাগছে। অস্বস্তিটা কোনোভাবে মন থেকে যাচ্ছে না। এসব কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লেন জাকির সাহেব। পরদিন সকালের কথা, ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেল তার। শরীরটা অনেক ঝরঝরে লাগছে। গত রাত্রের কথা মনে করে সামান্য হাসলেন জাকির সাহেব। ঘুম ঘুম চোখে কি দেখতে কি দেখেছেন সেসব নিয়ে আবার এত দুশ্চিন্তাও করছেন। হাস্যকর ব্যাপার একটা। ঝটপট উঠে অফিসে যাবার প্রস্তুতি নিতে শুরু করলেন। কিছুক্ষণ পর শায়লা নাস্তা খেতে ডাকলো। নাস্তা খেতে খেতে পত্রিকা পড়ছিলেন জাকির সাহেব। ঘুম হচ্ছে তো ঠিক মতো? হ্যাঁ, ও হ্যাঁ, খুব ভালো ঘুম হচ্ছে। তাই? কিন্তু ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করছিলে তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ধাক্কা দিতে আবার থেমে গেলে। কে? আমি? সত্যি বলছি, মনে হচ্ছিল জানি কিছু একটা স্বপ্ন দেখে খুব ভয় পেয়েছ। কি জানি, আমার তো কিছু মনে পড়ছে না।
রাত্রে বেশ ভালো ঘুমিয়েছি। কাল তুমি যা করলে, আমার তো মনে হয় তোমার কয়েকটা দিন রেস্ট নেওয়া দরকার। কয়েকটা দিন বাসায় রেস্ট নাও না কেন? অফিস না হয় তোমার কর্মচারীরা সামনে নেবে। আরে না, কালকে একটু টায়ার্ড ছিলাম হয়তো, তাই বলে। ওই যে শান্তা এসছে মনে হয়। আরে শান্তা, আয় আয় ভেতরে আয়। আজকে তোমার শরীর কেমন খালামণি? ভালোই তো আছি। আমার আবার কি হলো? হ্যালো, আপনি কেমন আছেন? হ্যালো, এই এই কি হলো তোমার? হ্যাঁ, শান্তা ডাকছে যে। কি কি হয়েছে? ব্যাপার কি? কি দেখছো এভাবে? না কিছু না, একটা খুনের খবর। খুন? কোথায়? উত্তরায় খুব বিভৎসভাবে খুন হয়েছে। ইস, দিনে দিনে কি অবস্থা যে হচ্ছে দেশটার। লোকটা আমার পরিচিত। বলো কি? তুমি চিনতে? অনেক পুরনো এক বন্ধু। সেদিন জাকির সাহেবের গলা দিয়ে আর খাবার নামলো না। লোকটাকে তিনি শুধু যে চেনেন তাই নয়, খুব ভালোভাবেই চেনেন। তার কলেজ জীবনের প্রিয় বন্ধু, কত সুখ দুঃখের সঙ্গী আজমল, পুলিশ ইন্সপেক্টর আজমল, অসম্ভব ধূর্ত আর ক্ষিপ্র। শারীরিকভাবে দারুণ শক্তিশালী লোক ছিল সে। তাকে খুন করা তো এত সহজ কথা না। সবসময় তার সাথে থাকে তার নিজের রিভলভার। তাহলে কে তাকে এভাবে খুন করলো, তাও আবার এতটা বিভৎস ভাবে? খবরে যতটুকু বর্ণনা পড়েছেন, মনে করে গা গুলিয়ে উঠল তার। ঘরের টেলিফোনের তার দিয়ে পেঁচানো ছিল তার গলা। এত শক্তিশালী একটা লোককে এভাবে মারতে গেলে আরো অনেক শক্তিশালী লোকের প্রয়োজন। ভয়ঙ্কর কোন খুনি গতকাল রাতে খুন করেছে আজমলকে। কিন্তু এত কিছু থাকতে এই পদ্ধতিই বা সে বেছে নিতে গেল কেন? জাকির সাহেব ঘামছেন। আজমলকে তিনি দেখতে যাবেন না, দেখতে যাওয়া সম্ভব না তার পক্ষে। তিনি ভুলে যেতে চান বিষয়টা। কোনো মতে সেদিন নিজের অফিসে পৌঁছলেন জাকির সাহেব, কিন্তু স্বাভাবিক হতে পারছিলেন না তিনি। কোনো কাজেই তার মন বসছিল না। অফিসের অনেকেই ব্যাপারটা খেয়াল করল। স্যার, এই কাগজটা একটা সই লাগবো, করিম স্যারে কইছে। স্যার, ও স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে? এই কাগজটা একটা সই লাগবো। আচ্ছা দাও এদিকে তো। আপনার শরীরটা কি খারাপ স্যার? কেমন জানি দেখাইতেছে। না তো, শরীর খারাপ হবে কেন? ভালোই আছে। না, কেমন জানি লাগতেছিল স্যার, তাই কইলাম। আচ্ছা মজিদ, তুমি কি ভূত বিশ্বাস করো? হ্যাঁ স্যার, ভূত বিশ্বাস করুম না কেন, নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখেছো? কি দেখেছো বলো তো? যে স্যার, আমাকে পাশের গ্রামে যখন হারেস চাচা মরল না, তারপরে যে কি হইল, রায় ভুইরার লাশ রেখা দিছিল। তারপরে শহর থেকে আইসা দেখবো বইলা, পাহারাদের কেউ আসিল না। একজনে দূর থেকে দেখে কি, সাদা কাপড় পরা কে জানি লাশের সামনে দিয়া চলে যাইতেছে। তাড়াতাড়ি কাছে গিয়ে দেখে কি, হারেস চাচার লাশের হাত দুইটা নাই, কেরা জানি ছিঁড়ে লইয়া গেছে। ধুর, কি ফালতু কথা। সত্যি স্যার? তুমি নিজের চোখে হাত কাটা লাশ দেখেছো? না, তা অবশ্য দেখি নাই, কিন্তু। আচ্ছা মজিদ, তুমি এখন যাও। স্যার। জাকির সাহেব বুঝতে পারছিলেন তিনি যেরকম আচরণ করছেন তা অনেকের চোখে পড়ছে। তাই জোর করে মন থেকে ওসব চিন্তা সরিয়ে দিয়ে তিনি স্বাভাবিক হবার চেষ্টা করলেন। তিনি ঠিক করলেন তার স্ত্রীর সামনে তিনি এসব ব্যাপারে কোনো কথা বলবেন না। শুধু শুধু ভয় দেখানোর প্রয়োজন নেই ওকে। সেদিন বাড়ি ফেরার সময় একটু চিন্তিত থাকলেও বাড়িতে ঢোকার সময় সেসব ঝেড়ে ফেলে একটু হালকা গলায় স্ত্রীকে ডাকলেন জাকির সাহেব। শায়লা, এই শায়লা, কই গেলে? ঘুমাচ্ছ নাকি? না তো, এই তো আমি এখানে। এদিকে এসো। কি করছো একা একা? এ কি, এটাকে পেলে কোথায়? সেই লাল পুতুলটা স্টোর রুমে পেয়েছি। নিশ্চয়ই তোমাদের বাসায় এটা আগে থাকতে ছিল। কি কিউট না পুতুলটা? কিউটের কি দেখলে? বিশ্রী একটা পুতুল, ফেলে দাও ওটাকে। আরে ফেলবো কেন? থাকুক না, তোমার বাবু এটাতে খেলতে পারবে। বাবুকে আমি অনেক নতুন খেলনা কিনে দিব, এটা ফেলে দাও। বুঝলাম না, এই পুতুলটার উপরে কেন এত রাগ তোমার? রাগের কি আছে?
আমার ভালো লাগে না ব্যাস। তোমারই বা এত ভালো লাগছে কেন এই পুতুলটাকে? এটা কি তোমার পুতুল খেলার বয়স? আচ্ছা বাবা, আচ্ছা, তো রাগ করার কি হলো, দিচ্ছি ফেলে আমি। জাকির সাহেবের রাগ কমানোর জন্য পুতুলটা ফেলে দিল শায়লা। কয়েকটা দিন পার হয়ে গেল। একদিন রাতে শায়লা ঘুমিয়ে পড়েছে। জাকির সাহেব বসার ঘরে একা একা বসে টিভি দেখছিলেন। বেশিরভাগ দিনই তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, কিন্তু ইদানিং তার একটু ঘুম কমে গিয়েছে। অনেকক্ষণ টিভি দেখে রাতটা 1টার দিকে তিনি বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন। বিছানায় শুয়ে অনেকটা সময় চলে গেল, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। অনেকক্ষণ এভাবে জেগে নানান কথা ভাবছিলেন তিনি। একসময় তার মনে হলো পাশের ঘর থেকে একটা শব্দ আসছে, খসখস ধরনের একটা শব্দ। মনে হচ্ছে কেউ যেন পা টেনে টেনে হাঁটছে। চট করে উঠে বসলেন জাকির সাহেব। কেমন যেন একটা গন্ধ পাচ্ছেন তিনি, অচেনা একটা মিষ্টি গন্ধ, কিন্তু মোটেও ভালো লাগছে না। মিষ্টি হলেও গন্ধটা তার মধ্যে একটা প্রচন্ড আতঙ্ক তৈরি করলো। জাকির সাহেব খাট থেকে নামলেন, তারপর লাইট না জ্বালিয়ে পাশের ঘরের দিকে এগিয়ে গেলেন। আলো জ্বালিয়ে শায়লার ঘুম ভাঙাতে চাইছিলেন না তিনি। পাশের ঘরে গন্ধটা কেমন যেন একটা চাপা ভাব নিয়েছে। ঘরে জমাট বাঁধা অন্ধকার। হাত বাড়িয়ে হাতড়ে হাতড়ে সুইচ টিপে আলো জ্বালালেন তিনি। কোথায়? ঘরে তো কেউ নেই, তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? জাকির সাহেব ভাবলেন তিনি ভুল শুনেছেন। লাইটটা নিভিয়ে যখন চলে যাবেন ভাবছেন, ঠিক তখনই জিনিসটা তার নজরে পড়ল। সেই লাল পুতুলটা ঘরের একটা কোণে পড়ে আছে, ঠিক পড়ে নেই, দেয়ালে হেলান দিয়ে রাখা। দেখে মনে হয় যেন দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে পুতুলটা। মুখটায় সেই তাচ্ছিল্যের হাসি। জাকির সাহেব প্রচন্ড অবাক হয়ে গেলেন। তাহলে কি শায়লা পুতুলটা ফেলে দেয়নি? কিন্তু শায়লা তো তার কথা শুনে পুতুলটা রেখে দেবে এমনটাও ভাবা যায় না। কখনো তো শায়লা এমন করে না। এক ধরনের ভয়ার্ত চোখে পুতুলটার দিকে তাকিয়ে রইলেন তিনি। এই কয়দিন তো এই জায়গাটায় অনেকবার এসেছেন তিনি। কই, এটাকে তো চোখে পড়েনি। রোজই তো এই ঘরে আসছেন তিনি। আজ সন্ধ্যায় এখানে এটা ছিল না নিশ্চিত জাকির সাহেব। তাহলে কি করে পুতুলটা এখানে এলো? চাপা গন্ধটা এখন আর পাচ্ছেন না তিনি। পুতুলটা ধরার সাহসও পেলেন না তিনি। লাইটটা জ্বালিয়ে চলে এলেন। এরপর বাকিটা রাত আর এক ফোঁটা ঘুম হল না তার। সারা রাত তিনি সম্পূর্ণ জেগে কাটালেন। একমাত্র ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ হলেই চমকে উঠতে লাগলেন তিনি। এরপর চারপাশে তাকিয়ে দেখতে লাগলেন কেউ আছে কিনা। পরের দিন সকালে শায়লাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন জাকির সাহেব। সারা রাত জাগার কারণে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। কি হলো, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? শায়লা, তোমাকে সেদিন পুতুলটা ফেলে দিতে বলেছিলাম না, দিয়েছিলা? হ্যাঁ, সেদিনই তো ফেলে দিয়েছিলাম। তাহলে ওটা আবার ঘরে এলো কি করে? কি বলছো? কালকে রাত্রে আমি দেখলাম ওটা পাশের ঘরে রাখা। তা কি করে সম্ভব? আমি তো ওটা নিজের হাতে ওয়েস্ট বক্সে ফেলেছি, আর সে বাক্স থেকে ময়লাওয়ালারা এসে নিয়েও গেছে। আমার মনে হচ্ছে তুমি ফেলতে ভুলে গেছো। অসম্ভব, আমি ফেলেছি। আমার মনে হয় ময়লা নেবার লোকটা ওটা দেখে মনে করেছে ভুল করে ফেলা হয়েছে, তা হয়তো আবার বের করে রেখে গেছে। একটা সামান্য পুতুল নিয়ে এত টেনশন করার কি আছে আমি বুঝলাম না বাবা। স্ত্রীর এই যুক্তিটা মনে ধরল জাকির সাহেবের। এই কথাটা সত্যি হতে পারে। আর যাই হোক, পুতুলটা তার পা গজায়নি, কোনো না কোনো মানুষই ওটাকে এভাবে রেখে গেছে। তবে এই ভাবটা বেশিক্ষণ থাকলো না তার মনে, কারণ একটু পরেই অফিসে গিয়ে একটা ভয়াবহ খবর শুনলেন তিনি। তার অনেক পুরনো একজন বিশ্বস্ত ব্যবসার পার্টনার আজাদ মারা গেছে। কে যেন গত রাত্রে তাকে তার বাসায় খুন করে গেছে। আর খুনের ধরনটাও অদ্ভুত। আজাদের গলায়ও নাকি প্যাটার্ন ছিল টেলিফোনের তার। খবরটা শুনে হতভম্ব হয়ে গেলেন জাকির সাহেব। আজাদ যে শুধু তার পার্টনারই ছিল তা নয়, তার সঙ্গে একটা বিশ্বস্ততা ছিল তার। একটা বন্ধুত্ব সে পালন করে এসেছে সারা জীবন। এটা কি ঘটছে তার সাথে কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। একে একে খুন হচ্ছে কেন তার সব প্রিয় বন্ধুরা, আর কে এই খুনের জন্য দায়ী? তাহলে কি? না না, এটা অসম্ভব। ভূত প্রেত বলে কিছু থাকতেই পারে না পৃথিবীতে। তাহলে এইসব ঘটনার ব্যাখ্যা কি? এবার কি তাহলে তার পালা? ওই লাল পুতুলটাকে দেখে এত ভয় করে কেন তার?
বাসায় ফিরতে ফিরতে সেদিন বেশ রাত হয়ে গেল। আগে কখনো এমন হয়নি। শায়লার শরীরও ভালো নয়, অথচ তাকে রেখে এভাবে এত দেরি করে বাসায় ফিরেছেন, এটা ভেবেও খারাপ লাগতে শুরু করলো তার। বাসার দরজার দুটো চাবি তাদের দুজনের কাছেই থাকে। চাবি দিয়ে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলেন জাকির সাহেব। শায়লার সারা শব্দ পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আস্তে করে পা টিপে টিপে ঘরে ঢুকতে গিয়ে হঠাৎ থমকে গেলেন তিনি। সেই চাপা গন্ধটা পাওয়া যাচ্ছে। জাকির সাহেব এক মুহূর্ত চিন্তা করলেন, আচ্ছা এই গন্ধটা কোত্থেকে আসতে পারে? সেদিনও হঠাৎ করে পেয়েছিলেন, আবার হঠাৎ করে মিলিয়ে গিয়েছিল। হঠাৎ করে এসে আবার মিলিয়ে যাবার কারণ কি? খুব সাবধানে তিনি ঘরটার চারপাশে চোখ বুলিয়ে দেখে নিলেন। তার মনে হলো কিছু একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটেছে এই ঘরটায়, কিন্তু তিনি ধরতে পারছেন না। এদিক ওদিক তাকিয়ে তিনি পুতুলটাকেও খুঁজলেন, সেটাকেও কোথাও দেখতে পেলেন না। হাফ ছেড়ে তিনি যখন শোবার ঘরের দিকে পা বাড়াবেন, হঠাৎ মনে হলো ঠিক ঘাড়ের কাছে কি যেন ফোঁস করে নিঃশ্বাস ফেলল। চমকে উঠে পিছনে ফিরলেন জাকির সাহেব। না, কেউ নেই পেছনে। জাকির সাহেবের মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ একজন। তিনি সেই দৃষ্টিটা অনুভব করতে পারছেন। প্রচন্ড ভয় লাগছে তার। চারপাশটা এরকম নীরব কেন? একটা শুই পড়লেও যেন তার শব্দ শোনা যাবে না। নিঃশ্বাস ফেলতেও ভুলে গেছেন জাকির সাহেব। কোন রকমে নিজেকে সামলে শোবার ঘরে চলে এলেন তিনি। এ ঘরে অঘরে ঘুমোচ্ছে শায়লা। তাকে দেখে একটা ছোট্ট স্বস্তির নিঃশ্বাস ফেললেন জাকির সাহেব। আস্তে করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘুমিয়ে গিয়েও শান্তি পেলেন না তিনি। একটা দুঃস্বপ্ন দেখতে লাগলেন। দেখলেন তিনি বসার ঘরের টেবিলটা ধরে দাঁড়িয়ে আছেন, আর ওই লাল পুতুলটা বসে আছে সোফায়, যেন ছোট্ট একটা বাচ্চা। হঠাৎ করে পুতুলটা লাফ দিয়ে সোফা থেকে নামলো, তারপর টলমল পায়ে জাকির সাহেবের দিকে এগিয়ে আসতে লাগলো। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। পুতুলটা আস্তে আস্তে আরো কাছে এগিয়ে আসতে লাগলো, এমনকি ওটার মুখের তাচ্ছিল্যের হাসি, চোখের রাগ আর ঘৃণার ছাপ ফুটে উঠেছে, সেটাও তিনি স্পষ্ট দেখতে পেলেন। আতঙ্কে তার আত্মা কেঁপে উঠল। তবু কিসের অদম্য এক আকর্ষণে হাত বাড়িয়ে পুতুলটার হাত ধরলেন তিনি, এবং ঘুমের মধ্যে বুঝতে পারলেন যে হাতটা তিনি ধরেছেন সেটা সম্পূর্ণ মানুষের হাত, মানুষের হাতের মতো জীবন্ত সে হাত। প্রচন্ড ভয়ে জাকির সাহেব পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। তারপরও পুতুলটা উঠে দাঁড়ায়, আবারও চলমল পায়ে ঘষে ঘষে এগিয়ে আসতে থাকে। জাকির সাহেব ছুটে পালিয়ে যেতে চান, কিন্তু তার পা দুটো কেউ যেন শক্ত করে মাটির সাথে গেঁথে দিয়েছে। একটা মাকড়সার মতন পা টেনে টেনে পুতুলটা কাছে এগিয়ে আসে আবারও। জাকির সাহেব আবার ওটাকে ছুঁড়ে ফেলে দেবার চেষ্টা করে, কিন্তু না, কিছুতেই তা করা যায় না। পুতুলটা লাফ দিয়ে তার গলা চেপে ধরবে। পাগলের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন জাকির সাহেব। তার দম বন্ধ হয়ে আসছে, গলা ফাটিয়ে চিৎকার দিলেন তিনি। আর তখনই ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে বসলো শায়লা। তার গায়ে ধাক্কা দিতে দিতে জাগিয়ে তুললো তাকে। এই এই, কি হয়েছে তোমার? এই এমন করছো কেন? না না না, কি হয়েছে? এমন করছো কেন? জানি না। খারাপ লাগছে? আমি কিচ্ছু জানি না। না না, পানি খাবে? পানি দেবো? না 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 না, তুমি যেও না কোথাও, এখানে বসে থাকো আমার পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, এখানে আছি। তুমি একটু শান্ত হও তো। হ্যাঁ, এখানে থাকো। আচ্ছা আচ্ছা, থাকছি। কি হয়েছে বলবে? খারাপ কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, দুঃস্বপ্নই তো, কিন্তু যেন একেবারে বাস্তব। আমি আর মনে করতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, তুমি প্লিজ একটু শান্ত হও। কি হচ্ছে আমার সাথে? শোনো শোনো, আমার মনে হয় কি তোমার উচিত কোনো ডাক্তারের সাথে একটু কনসাল্ট করা। দিন দিন তোমার দুশ্চিন্তা করা বাড়ছে, আমার খুব ভয় হচ্ছে গো। প্লিজ তুমি একটা ভালো ডাক্তার দেখাও। ডাক্তার? ও হ্যাঁ, ডাক্তার, তাই তো, ঠিক আছে, তাই করবো আমি। বিছানায় উঠে বসে মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছিলেন জাকির সাহেব। তার মনে হচ্ছিল তিনি যা দেখেছেন
পুরোটাই একেবারে বাস্তব। কিছুতেই স্বাভাবিক হতে পারছিলেন না তিনি। শায়লা তার এরকম অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। কি করবে কিছুই মাথায় আসছিল না তার। আর জাকির সাহেব কেমন উল্টো পাল্টা বকতে আরম্ভ করছিলেন। লাল পুতুলটার কথাও দু একবার বললেন। শায়লার মনে হলো জাকির সাহেবকে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, কিন্তু কথাটা সরাসরি বলতে পারল না সে। ধীরে ধীরে নানাভাবে বুঝিয়ে একজন ভালো ডাক্তার দেখাতে রাজি করিয়ে ফেলল শায়লা। জাকির সাহেব তাকে বললেন তার একজন বন্ধু ডাক্তারও আছে, তার কাছেই তিনি যাবেন। পরদিন সত্যি সেই ডাক্তারের চেম্বারে গিয়ে উপস্থিত হলেন জাকির সাহেব। ডাক্তার রাজীব জাকির সাহেবের ছোটবেলার বন্ধু, সেটা ভালো পরামর্শ দিতে পারবে। বন্ধুকে সব কথা খুলে বলতেও লজ্জা করবে না, তাই মন খুলে সব কথাও তিনি বলতে পারবেন বন্ধুর কাছে। আরে জাকির, তুই এতদিন পর মনে পড়লো আমার কথা। আয় 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 আয়, বস বস। কেমন আছিস? আমি তো ভালোই আছি, কিন্তু তোকে দেখে তো ভালো মনে হচ্ছে না। চেহারাটা এমন দেখাচ্ছে কেন বলতো? আমি একটা সমস্যায় পড়েছি, জানি না তুই হেল্প করতে পারবি কিনা। তোর বিপদে আমি আগে কখনো হেল্প করি নাই, আগেও করেছি, এখনো করব। তোর কি সমস্যা বলতো? আগের কথা আর মনে করতে চাইছি না রাজীব, এখনকার বিপদ অন্যরকম। কি বিপদ বলতো? আমি কিছুদিন ধরে একটা পুতুল দেখছি, আমার মনে হয় আমার হেলুসিনেশন হচ্ছে, কিন্তু আমি স্পষ্ট দেখছি পুতুলটাকে হাঁটতে নড়তে। মানে কি? এটা তো তোর মানসিক সমস্যা মনে হচ্ছে। না না, আমি সত্যিই দেখেছি। এরকম পুতুল আমাদের বাসায় আগে কখনো ছিল না, কোত্থেকে এলো তাও জানি না, কিন্তু ওটা এক জায়গায় স্থির থাকে না, নিজে নিজে চলাফেরা করে। শুধু তাই না, আমার মনে হয় ওটা আমাকে দেখে হাসে। বোঝাই যাচ্ছে তোর কি হয়েছে। আচ্ছা, ওই পুরনো ব্যাপারটা নিয়ে তুই কি খুব বেশি দুশ্চিন্তা করছিস? কই না তো। সবকিছু বিস্তারিত রাজীবকে খুলে বললেন জাকির সাহেব। রাজীবকে সবকিছু খুলে বলতে পেরে জাকির সাহেবের মন বেশ কিছুটা হালকা হয়ে গেল। তার নিজের কাছেও এখন মনে হচ্ছে রাজীবের কথাগুলোই সত্যি। স্ট্রেস আর কাজের চাপ থেকেই এই সমস্যাটা তৈরি হয়েছে, আর এটা পুরোপুরি মানসিক সমস্যা। কাজে ভয় পাবার কিছু নেই। রাজীবের কথা মতন কয়েকদিন নার্ভ রিল্যাক্স করার ওষুধগুলো ঠিকঠাক মতন খেলেই সব ঠিক হয়ে যাবে। পরের 2 দিন জাকির সাহেব বেশ উৎফুল্ল মনে কাটালেন। রাজীবের সব কয়টা উপদেশই কাজ করছে। লাল পুতুলটাকেও আর এখন তিনি দেখছেন না, এমনকি ওই গন্ধটাও আর পাচ্ছেন না। ওটা নিয়ে ভাবতেও নিষেধ করেছে রাজীব। সেদিন সকালে উঠে গুনগুন করে গান গাইতে গাইতে রাজীবকে ফোন দিলেন তিনি। দিক ওদিক তাকালেন। খাবার ঘরের এক কোনায় লাল পুতুলটা পড়ে আছে, নিরীহ মুখ, যেন সে কিছুই জানে না। সেদিন সন্ধ্যায় খবরটা পেলেন জাকির সাহেব। কে বা কারা রাজীবকে নিজের ঘরে খুন করে রেখে গেছে। একইভাবে টেলিফোনের তার গলায় পেঁচিয়ে। জাকিরের মনে হলো তিনি জানতেন এমন কিছুই ঘটবে। তিনি যেন আরো অনেক কিছু বুঝতে পারছেন এখন। ওই পুতুলটা, ওটাকে ঘর থেকে বিদায় করা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু আর কাউকে দিয়ে হবে না, কাজটা তো নিজেকেই করতে হবে। এতদিন পুতুলটার থেকে ভয়ে ভয়ে একটা দূরত্ব বজায় রাখতেন জাকির সাহেব, তাই নিজের হাত দিয়ে ওটাকে ধরতে চাইতেন না। এবার তার মনে হলো সবকিছুরই একটা সীমা আছে, আর সময় নেই। এখন তাকে এই কাজটা নিজেকেই করতে হবে, তাকে পারতেই হবে কাজটা। স্ত্রীকে না জানিয়ে পুতুলটাকে একটা কাপড় দিয়ে ধরে একটা বাজারের ব্যাগে ভরে ফেললেন তিনি। তারপর রওনা দিলেন বেড়িবাঁধের দিকে। রাস্তায় একবারও থামলেন না তিনি, একবারও ব্যাগটার মুখ খুললেন না। ভুলেও সিদ্ধান্ত বদলানো যাবে না, আজ এটার হাত থেকে মুক্তি পেতেই হবে, যে করেই হোক। বেড়িবাঁধের কিনারায় দাঁড়িয়ে জিনিসটাকে যখন বস্তাসহ ছুঁড়ে পানিতে ফেললেন জাকির, তার ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। মুক্তি পাওয়া কি এতই সহজ? এই জীবনে দুঃস্বপ্নের হাত থেকে কি কখনো মুক্তি পাই? তাকিয়ে দেখলেন শান্তা করেছে। আজকে শান্তা তার খালামণির কাছেই ছিল। ফোনটা ধরতে শান্তার কান্না শুনতে পেলেন জাকির সাহেব। মাথাটা ঘুরিয়ে উঠল তার। শায়লা সিঁড়ি থেকে পড়ে গেছে। হ্যালো কালু, কালু আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন। কালু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কালামণি, কালামণি, কি হয়েছে? কালামণি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কি বলছে সব? কি করে হলো? আমি জানি না কালু, আমি কিচ্ছু জানি না। কে যেন কলিং বেল বাজালো, কালামণি দরজা খুলতে গেল। আমি রান্না করেছিলাম, হঠাৎ
চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি এই অবস্থা। না না না, হতে পারে না। খালু আমার খুব ভয় লাগছে, খালু প্লিজ আপনি তাড়াতাড়ি আসেন প্লিজ। আমি এক্ষুনি আসছি, তুমি একটু হাসপাতালে খবর দাও। দিয়েছি, অ্যাম্বুলেন্স আসছে। খালু মন্দির অনেক ব্লিডিং হচ্ছে, খালু খুব ভয় লাগছে আমার। আমি আসছি শান্তা, একদম ভয় পেও না, কিচ্ছু হবে না শাইলার। পাগলের মতন ছুটে গেলেন জাকির সাহেব। স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন তিনি। যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া হলো শায়লাকে। প্রচুর ব্লিডিং হচ্ছিল, অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না শায়লাকে। 4 দিন কোমায় থেকে অবশেষে মারা গেল। শান্তা অনেক আগেই রান্না করে দিয়ে চলে গেছে। জাকির সাহেব একা একা এসে দাঁড়ান বারান্দায়। অনেক পুরনো কথা মনে পড়তে থাকে তার, একে একে। কিছু একটা আজকে হতে যাচ্ছে। বসার ঘরে ঢুকতেই তিনি দেখলেন লাল পুতুলটা বসে আছে চেয়ারে। আজ কোথাও হেলান দিয়ে নয়, পুরোপুরি মানুষের মতো সোজা হয়ে বসে আছে। পুতুলটার পা আজ অল্প অল্প দুলছে, ঠিক যেভাবে মানুষ চেয়ারে বসে পা দোলায় সেভাবে। জাকির সাহেব আজ ভয় পেলেন না। তিনি খুব ভালো করেই জানেন এখন কি হবে। শান্তার খুব দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, কিন্তু সেদিন কেন যেন সে অনেকক্ষণ ঘুমিয়েছিল। ঘুম ভাঙল মোবাইলের রিংয়ে। এত সকালে তাকে ফোন দেওয়ার মতো তো কোনো বন্ধু বান্ধব নেই তার। চোখ মেলে সে দেখল একটা অপরিচিত নাম্বার। হ্যালো, কে বলছেন? আপনি শান্তা বলছেন? জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আমি ধানমন্ডি থানার ওসি বলছি। ও সরি, আমি ঠিক চিনতে পারিনি। কিন্তু এত সকালে কি ব্যাপার বলুন তো? সরি, এত সকালে আপনাকে বিরক্ত করলাম। একটা খবর দেওয়ার জন্য কল করলাম আপনাকে। কি হয়েছে বলুন। আপনার খালু মারা গেছেন। কি? মারা গেছেন? কি করে? অ্যাকচুয়ালি উনি খুন হয়েছেন। খুন? কে করলো? এখনো আমরা ট্রেস করতে পারিনি। আপনার খালুর বন্ধুরা যেভাবে খুন হয়েছেন, ওনাকেও একইভাবে খুন করা হয়েছে। আমি ভাবতেই পারছি না, খালুকে কে খুন করবে? আমরা বেশ কিছুদিন ধরেই আপনার খালুকে নজরদারি করছিলাম। স্ট্রেঞ্জ ব্যাপার হলো আমরা সন্দেহ করার মতন কাউকেই পাই। এই খুনের ঘটনায় আমরাও বেশ অবাক হয়েছি। কি হচ্ছে সব? আপনি একটু কষ্ট করে আসবেন প্লিজ, ওনার ফ্যামিলি মেম্বার হিসাবে কিছু কথা বলার ছিল। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কে খুন করলো? কেনই বা খুন করলো? এসবের কোনো উত্তর নেই। শান্তার কিচ্ছু ভাবতে পারছে না। খালুর মতো এত ভালো একজন মানুষের সাথে কারো কি শত্রুতা থাকতে পারে? তাড়াতাড়ি কাপড় বদলে শান্তা চলে আসে জাকির সাহেবের বাসায়। এসে যা দেখলো তা বিশ্বাস করতে পারছিল না শান্তা। নির্মম ভাবে গলায় টেলিফোনের তার পেঁচানো অমানসিক শক্তিশালী কেউ যেন প্রচন্ড আক্রোশে খুন করেছে তাকে। পুলিশ অফিসার জানালো কেউ একজন জাকির সাহেবের ফোন থেকে থানায় ফোন করেছিল। বাচ্চাদের মতো গলা। তাকে বলেছে জাকির সাহেব খুন হয়েছে, তারা যেন এক্ষুনি ফোর্স নিয়ে চলে আসে। তখন রাত প্রায় 3টা হবে। পুলিশ এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। পুলিশ বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত দরজা ভেঙে ফেলে। ঘরে কেউ ছিল না, শুধু জাকির সাহেবের বিভৎস লাশটা ছাড়া। আর কেমন যেন একটা কটু গন্ধে চারপাশ ভরা, কিন্তু কিছুক্ষণ পরে গন্ধটার আর কোনো ট্রেস পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে। কেউ যদি খুব ভালো করে লক্ষ্য করত তাহলে দেখত একটা লাল পুতুল ঘরের এক কোণায় চুপচাপ পড়ে আছে। তারপর বেশ কিছুদিন চলে গেল। পুলিশ তদন্ত করেও কিছু বের করতে পারেনি। ফ্ল্যাটটা সিল করে দিয়েছে পুলিশ। সন্দেহ করার মতো কাউকে পাওয়াও যায়নি। এদিকে ফরেনসিক রিপোর্টে আজব এক তথ্য পাওয়া গেল। জাকির সাহেবকে যেভাবে খুন করা হয়েছে তাতে কোথাও না কোথাও খুনির হাতের ছাপ থাকাটা স্বাভাবিক, কিন্তু টেলিফোনের তার বা অন্য কোথাও কারো কোনো হাতের ছাপ পাওয়া যায়নি, এমনকি জাকির সাহেবেরও না। এই ব্যাপারটা পুলিশকে আরো অবাক করে তুলল। শান্তাও খুব চিন্তিত ছিল এই কয়দিন, কিন্তু তারপর এমন একটা ব্যাপার ঘটল যে তার সব প্রশ্নের উত্তর সে পেয়ে গেল।
সেদিন শান্তা বসে বসে নিজের মনেই ব্যাপারটা নিয়ে খুব ভাবছিল। এমন সময় কলিং বেলের আওয়াজে চমকে উঠল সে। আপনি কাকে চান? আপনি তো শান্তা ম্যাডাম। জি। আপনি? জি ম্যাডাম, আপনার একখান চিঠি আসছিল আমার কাছে। আমার চিঠি কে পাঠিয়েছে? আর আপনি আমার ঠিকানাই বা জানলেন কি করে? জি, স্যার মারা যাবার বেশ কিছুদিন আগে আপনার ঠিকানা আমার হাতে দিয়ে কইছিল তার যদি কিছু হয় আমি যেন চিঠিটা আপনার হাতে পৌঁছায় দিই। আপনার স্যার কে? চিঠিটা নেন, তাইলেই বুঝবেন। দেখি। অবাক হয়ে ভাবতে ভাবতে চিঠিটা হাতে নিল শান্তা। নিয়ে চমকে উঠল সে। উপরে জাকির সাহেবের নাম। তাড়াতাড়ি চিঠিটা নিয়ে বসলো শান্তা। জাকির খালু কি তাহলে জানতেন যে তিনি খুন হতে যাচ্ছেন? আর কিচ্ছু না ভেবে এক টানে চিঠিটা পড়ল শান্তা। কি লেখা ছিল সেই চিঠিতে? চলুন ঘুরে আসি জাকির সাহেবের অতীত জীবনে, যার খবর কেউ জানত না। চিঠিটা অনেক বড়। জাকির সাহেব শান্তাকে তার নিজের জীবনে ঘটনাগুলো জানিয়ে গেছেন। শায়লা নিজের মেয়ের মতো ভালোবাসত শান্তাকে। জাকির সাহেবও সেইভাবেই দেখতেন তাকে। আর জীবনের শেষ দিনগুলোতে শান্তা সেবা করেছেন খালামনির, তাই তার চেয়ে আপন আর কাউকে মনে করেননি জাকির সাহেব। পুলিশের জেরায় যেন ক্ষতবিক্ষত না হতে হয় মেয়েটিকে, তাই একটা চিঠিতে সব সত্যি কথা জানিয়ে গেছেন তিনি। লিখেছেন, চাইলে পুলিশকে সব জানিয়ে দিতে পারে শান্তা। এখন তার কিছুই যায় আসে না। কিন্তু কি এমন রহস্য লুকিয়েছিল জাকির সাহেবের জীবনে? 5 বছর আগের কথা। জাকির সাহেবের তখনও বিয়ে হয়নি। জাকির সাহেবের মা তখনও বেঁচে ছিলেন। শায়লাকে খুব ভালোবাসত জাকির, কিন্তু মায়ের সামনে সে কথা মুখ ফুটে কোনোদিন বলতে পারেনি। বললেও সে কথায় মা পাত্তা দেয়নি। মায়ের পছন্দ ছিল তারই বান্ধবীর মেয়ে নাহিদা। আমি কত কষ্ট করে তোরে বড় করছি, আর তার প্রতিদানে তুই অবাধ্য হবি? মা, আমি তোমার অবাধ্য হইনি। তাহলে কেন বিয়ে করতে চাচ্ছিস না? মানে আমি আসলে আরো একটু সময় ধরো। জাকির, তোকে বিয়ে করতেই হবে, নইলে আমার মরা মুখ দেখবি। মা, এভাবে বলো না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তাহলে তুই নাহিদাকে বিয়ে কর, ওই আমার পুত্রবধূ হবে বাপ। কিন্তু রাজি হয়ে যা বাপ, রাজি হয়ে যা, আর কথা বাড়াস না। মায়ের ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর কারণে জাকির বাধ্য হয় নাহিদাকে বিয়ে করতে, কিন্তু কোনোদিনও তাকে ভালোবাসতে পারেনি জাকির সাহেব। শায়লাকেও জানাতে পারেনি। ধীরে ধীরে তার মনে এক ভয়ঙ্কর বুদ্ধি আসে, নাহিদাকে খুন করে ওর হাত থেকে মুক্তি পেতে হবে। জাকির তো নাহিদাকে জোর করে বিয়ে করেনি, তাহলে নাহিদা কেন এভাবে ওর জীবনটা নষ্ট করে দিল? এটাই ছিল জাকিরের একমাত্র রাগ। আর শায়লাকে পাবার জন্য সবকিছুই করতে রাজি ছিল তখন সে। তাই একদিন যখন বাড়িতে কেউ নেই, নাহিদা, নাহিদা, এক কাপ চা দেওয়া যাবে? ও মা, এটা কেমন কথা? চা দেওয়া যাবে না কেন? না, ভাবলাম থেকে সুযোগ খুঁজছি। কি করছো, কি করছো তুমি? নাহিদাকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে জাকির প্রচন্ড আক্রোশের গলা টিপে ধরে। নাহিদা বাঁচার জন্য যখন হাত পা ছুটছিল, তখন আর না পেরে একটা টেলিফোনের তার দিয়ে নাহিদার গলা পেঁচিয়ে ধরে জাকির। আতঙ্ক, ভয় আর অবিশ্বাস চোখে মুখে নিয়ে খুন হলো নাহিদা। নাহিদাকে খুন করে লাশটা একটা বস্তায় ভরে পানিতে ফেলে দিয়েছিল জাকির। আর এই কাজে ওকে সাহায্য করে তারই 3 ঘনিষ্ঠ বন্ধু। এদের একজন ছিল ডাক্তার, একজন ছিল পুলিশ, আর অন্যজন প্রভাবশালী ব্যবসায়ী। এদের সাহায্যে নাহিদার নামে একটা মিথ্যা কেস করা হলো যে নাহিদা অন্য কারো হাত ধরে পালিয়ে গেছেন। আর সেই খবর শুনে শোকে দুঃখে হার্ট অ্যাটাক করে নাহিদার বাবা। জাকিরের পথ পরিষ্কার হয়ে যায় এবং শায়লাকেও কোনোদিন জানতে দেয়নি সে তার এই বিয়ের খবর।
কিন্তু তবুও সুখী হতে পারল না সে। যারা তাকে খুন করেছে আর তার খুনিকে সাহায্য করেছে কাউকে বাঁচতে দেয়নি নাহিদা। নাহিদা ঠিকই তার প্রতিশোধ নিয়েছে। কিভাবে নিল সেই প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে স্তব্ধ হয়ে বসে থাকে শান্তা। বন্ধুরা এতক্ষণ কুয়াশার কাহিনী শুনছিলেন, দ্বিতীয় কাহিনী শুনছিলেন এবিসি রেডিও এফএম 89.2 এবং সঙ্গে আছি আমি শারমিন। আমাদের কাহিনী আজকের দ্বিতীয় কাহিনীটাও শেষ হয়ে গেছে। অনেক বন্ধু লিখে পাঠিয়েছেন, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছে আরো একবার যে এই কাহিনীটা আমাদেরকে সে সময় পাঠিয়েছিলেন, খুব ছোট করে পাঠিয়েছিলেন আমাদের এক শ্রোতা বন্ধু, 10ম শ্রেণীর এক ছাত্র। আর এই স্ক্রিপ্টটি এটা আরো বর্ধিত করে স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ এবং নাট্যাংশ পরিচালনা ছিলেন সবসময় মতন সাকি ফারজানা। অভিনয় করেছেন নাহিদ, সাকি, কুমকুম, জাহিদ, কাফি, রনি, লোবান, আফরোজা এবং নীরা।